আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ অন্তর। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার পরিবারের লোকদের কাছে, তারপর এলাকার মুরব্বীদের কাছে, এরকম অনেকের মুখেই শুনেছেন। ঘটনাটির স্থান কিন্তু ওনার বাসার খুব কাছেই, একটা গার্মেন্টসকে কেন্দ্র করে। গার্মেন্টসটার নাম জ্বালানি গার্মেন্টস, অনেকে এটাকে জ্বালানি মেল বলে থাকেন। ঘটনাটি নাকি শুরু হয় 1995 সালে। তখন এই মিলে প্রায় 1000 খানিক পোশাক শ্রমিক কাজ করত। ওনাদের এলাকাটা অনেক জমজমাট ছিল। এই জ্বালানি মিলের পাশে মৌলা টেক্সটাইল মিল এবং এসিআই প্লাস্টিক ফ্যাক্টরি ছিল। ভালোই চলছিল সব কিছু। প্রতিদিনের মতো সবাই ডিউটি করতে এই মিলে আসে, যে যার মতো কাজে লেগে পড়ে। অনেকক্ষণ কাজ করার পর সবাই খেয়াল করে তাদের মধ্য থেকে একজন লোক নাই। কয়েকজন বলছে, কি ব্যাপার, ও তো আমাদের সাথেই কাজ করছিল, কোথায় গেল কাউকে কিছু না বলে। তখন সিকিউরিটিকে জিজ্ঞেস করা হলো যে সে কি বাইরে গিয়েছে কিনা। তখন সিকিউরিটি বলে, কই না তো, এখন পর্যন্ত তো কেউই বাইরে বের হয় নাই। তখন তো সবাই বেশ চিন্তায় পড়ে যায়, লোকটা কোথায় গেল। খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেখা গেল ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লক করা। কিছু লোক মিলে ওই দরজাটা ভাঙে, কিন্তু দরজাটা ভাঙার পর যে দৃশ্যটা সবাই দেখলো, এটা দেখে তো কয়েকজন ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সবাই দেখলো এই যে লো কমোড, এই লো কমোডের যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের ভেতর দিয়ে তার পুরো শরীরটা ঢুকে গেছে। শুধু হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? একটা মানুষকে এইভাবে ঢুকিয়ে ফেলা? একটা সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষ কি এভাবে ঢুকতে পারে, না ঢোকানো যায়? এটা এমন একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই 1995 সালের কথা বলছি। ওই সময় পুলিশ আসে। কেউ তো ওই সাইডে যাওয়ারই সাহস করে না। পুলিশ এসে কমোড ভেঙে লাশটি উদ্ধার করে। এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা লাশকে এভাবে একটা ক্ষুদ্র একটা ছিদ্র দিয়ে পুরো একটা বডিকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু লাশের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, তাই না? অদ্ভুত ব্যাপার হচ্ছে, কমোড ভেঙে যখন লাশটাকে উদ্ধার করা হলো, তখন দেখা গেল তার শরীরের অনেক কিছুই অবিকৃত রয়েছে। এটাও একটা অসম্ভব ব্যাপার বলতে হবে। তবে শরীরের বিভিন্ন জায়গায় কিছু কাটাছেঁড়ার দাগ ছিল। এটার আসলে ব্যাখ্যা কি, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আর ময়না তদন্তের পর এখানে আরও একটা অদ্ভুত তথ্য পাওয়া যায়। যিনি ময়না তদন্ত করেছিলেন উনি নাকি জানিয়েছিলেন যে তার মৃত্যুটা নাকি স্বাভাবিকভাবেই হয়েছে। এর পরপরই এলাকায় তো তোলপাড় শুরু হয়ে যায়। একটা লোক এভাবে মারা গেল, পুলিশ বলে সাধারণ মৃত্যু, এটা খুনও না, এটা কিভাবে সম্ভব? তখন এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে কিছু লোকজন যায়। এই ইমাম সাহেবের সাথে কিছু শক্তিশালী মুসলিম জিনের ভালো বন্ধুত্ব ছিল। উনি যে তথ্য দেন তা শুনে তো মানুষজন আরও আতঙ্কিত হয়ে যায়। উনি জানান কোনো একটা শক্তিশালী তান্ত্রিক এই মিলের ভেতরে 7টা শক্তিশালী জিনকে বন্দি করে রেখেছে তাদের ইচ্ছার বিপরীতে। এই 7টা শক্তিশালী জিনের মধ্যে 6টা জিন খুবই দুষ্টু প্রকৃতির এবং এদের মনে মায়া দয়া বলতে কিছুই নেই। তবে একটা জিন, সে অনেক ভদ্র, সে মানুষের উপকার করতে ভালোবাসে, উপকার করতে ভালো লাগে তার। কিন্তু সমস্যা হচ্ছে যে এরা 7 জনই এখানে বন্দি। আর ওই 6 জন যেহেতু মানুষের উপর খুবই ক্ষিপ্ত হয়ে আছে, তারা চাইলেও এখান থেকে বের হতে পারছে না, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আর যেহেতু এখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, তাদের শক্তি প্রয়োজন। এই শক্তির জন্যই মূলত বিভিন্ন সময় মানুষদেরকে ওরা এখন হত্যা করা শুরু করেছে। আর যেই তান্ত্রিক এদেরকে এখানে বন্দি করেছে, সেই তান্ত্রিক ছাড়া এদেরকে এখান থেকে ছাড়ানো একরকম অসম্ভব বলা চলে। সেই এসে
এই জাদুর বন্ধনটা কাটাতে পারবে, তারপর এরা মুক্তি পাবে। আর যদি কেউ এদেরকে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করে তাহলে এদের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। যখনই এদের ক্ষতি হওয়া শুরু হবে তখন কিন্তু ওরা কোনো হুজুর, তান্ত্রিক, রাখি কিচ্ছু মানবে না। যেই এখানে কাজ করতে আসবে, যদি ওরা বুঝতে পারে যে ওদের কোনো সমস্যা হচ্ছে, সাথে সাথে তাকে মেরে ফেলবে। সুতরাং এখানে কোনো ধরনের কোনো কাজের ঝুঁকি নেওয়া যাবে না, এমনটাই উনি বলে দেন। এরপর কয়েক মাস ভালোই চলছিল, তবে ওই ইমাম সাহেব বেশ কিছু নিয়মকানুন বাতলে দেন যে এখানে যারা কাজ করবে এদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেই অনুযায়ী যারা শ্রমিক ছিল তারা কাজ করে যাচ্ছিলেন। কয়েক মাস ভালোই চলছিল। হঠাৎ একদিন সেম ঘটনা ঘটে আরও একজনের সাথে। আগেরবার কিন্তু ওয়াশরুমের দরজা বন্ধ ছিল ভেতর থেকে, এবার কিন্তু দরজা খোলাই ছিল। এবারও সেম ঘটনা ঘটল। আগেরবার যেরকম রিপোর্ট এসেছিল এবারও সেম রিপোর্টই আসে। এরপর কোনো শ্রমিক এখানে কাজ করতে চায় না। অনেক হুজুর কবিরাজকে ডাকা হয়েছিল। যখনই এই মিলের নাম শোনে, তার অনুগত জিনেদের কাছ থেকে তথ্য পায়, তখন তারা ভুলেও এর ত্রিসীমানায় আসতে চায় না। একটা পর্যায়ে এই মিলের মালিক বাধ্য হয়ে এই মিলটিকে বন্ধ করে দেয়। মিল বন্ধের কয়েক বছর পেরিয়ে যায়। কোনো একদিন এক রিক্সা চালক রিক্সাটি সাইডে রেখে এই মিলের ভেতরে গিয়েছে জল বিয়োগ করতে। ওই রিক্সা চালককে এলাকার একজন লোক জিজ্ঞেস করে যে আপনি কি করেন, কোথায় যান? তখন ওই রিক্সা চালক বলেন যে আমি একটু জল বিয়োগ করে আসি। তখন ওই এলাকার লোকটি বলেছিলেন যে ভাই, জায়গাটা ভালো না, আপনি দ্রুত এখান থেকে চলে যান। তখন ওই রিক্সা চালক মনে করেছিলেন এখানে হয়তো বা উটকো ছেলে পেলে আছে, নেশাপানি করে, ছিনতাইকারী আছে, এরকম চিন্তা করেছে। এই চিন্তা করে হয়তো বা সে ভিতরে ঢুকেছিল। এদিকে যেই লোকটা এই কথাটি বলেছিল উনি কিন্তু ঘন্টাখানেক পরে ওই পথ দিয়েই ফিরছিলেন। তখন দেখা গেল ওই যে রিক্সাটা, ওই রিক্সাটা আগের ঠিক ওই জায়গাতেই রয়েছে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি ঘন্টাখানেক আগে এদিক দিয়ে গেলাম, ওই লোকটাকে সতর্ক করলাম, তারপর ওই লোকটা কি যেন ভাবলো। লোকটা তো এতক্ষণে অনেক আগেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রিক্সাটা এখানে কেন, উনি কি আবার ঘুরে এখানে আসছে কি না? তখন ওনার একটা সন্দেহ লাগে। উনি আরও কয়েকজন লোককে ডাকেন যে দেখেন তো ভাই, এই রিক্সাওয়ালা উনি তো অনেকক্ষণ আগে মনে ভেতরে গেছে, এখন আসতেছে না, আসেন তো আমরা যাই ভিতরে, ওই লোকটার কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তখন বেশ কয়েকজন মিলে ওই মিলের ভেতরে ঢোকার পর ওখানে একটা শিমুল তুলা গাছ ছিল। ওই শিমুল তুলা গাছের কাছে গিয়ে ওনারা ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে যায়। ওনারা দেখেন ওই গাছের গোড়ায় হাঁটু থেকে পায়ের পাতা অবধি বাইরে বেরিয়ে আছে, আর পুরো শরীরটাই মাটির মধ্যে ঢোকানো। তখন ওনারা তো পুলিশকে জানিয়েছে, পুলিশ আসে, ওখানে লাশ উদ্ধার করা হয়। এবারও একটা আজব ব্যাপার ঘটে, তা হচ্ছে পুলিশ জানায় ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী যে এই লোকটার মৃত্যু নাকি স্বাভাবিকভাবে হয়েছে। তার শরীরে ওইরকম উল্লেখযোগ্য দাগই পাওয়া যায় নাই, হার্ট অ্যাটাক বা এরকম কোনো কিছুতে হয়েছে। পুলিশ সদস্যরা তো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? কিন্তু কাগজে কলমে যে রিপোর্ট এসেছে সেই অনুযায়ী তো তাদেরকে কাজ করতে হবে। এই যে ঘটনাটা ঘটছে, এখন লোকজন তো দিনের বেলাতেও এই এলাকার ছায়াও মারাতে চায় না। মানুষজন ভয় ভয় ভাব নিয়ে ওই মিলের পাশ দিয়ে হাঁটাহাঁটি করে। তবে বেশ কয়েক মাস পার হয়ে যায়, মানুষের মধ্যে ভয় কিছুটা কমে আসে। এরপর ঘটে আর একটা ঘটনা। ওই এলাকার একটা ছেলে, তার নাম হচ্ছে জামান, সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। তারপর অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না। নিখোঁজের 3 দিন পর তার নিথর দেহটিকে এই মিলের এক ইঞ্জিন রুমে ঝুলে থাকতে দেখে এক প্রতিবেশী বিভিন্ন মানুষকে খবর দেয়। এই মিলের যেই ইঞ্জিন রুম আর কি, তো এই ইঞ্জিন রুমের দরজাটা বাইরে থেকে কিন্তু তালা লাগানো ছিল, তালাতেও কিন্তু জং পড়ে গেছে। অনেক আগে লাগানো হয়েছে, একটা তালা যদি কয়েক বছর লাগানো থাকে সেই তালায় তো জং পড়বে, এটাই স্বাভাবিক। কথা হচ্ছে যে এই ছেলেটা এর ভেতরে কিভাবে গেল। ইঞ্জিন রুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। তার লাশটা এই 3 দিনে অনেক ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, দেখলেই ভয় লাগে, এমন একটা অবস্থা আর কি।
তার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, জিহ্বাটা অনেক বড় হয়ে ঝুলেছিল। তো এই ঘটনা কিন্তু 1999 সালে ঘটেছে, অর্থাৎ এই যে জামান নামক ছেলেটার কথা বললাম তার সাথে 1999 সালে এই ঘটনাটা ঘটে। এখন রিক্সাওয়ালা যিনি, উনিও তো মারা গেলেন। আমরা ধারণা করি উনি হয়তো মনে এটাই চিন্তা করেছিলেন, কিন্তু আসলে উনি মনে কি চিন্তা করেছিলেন তা তো আর জানা যায় নাই, কারণ উনি তো এই বিষয়টা কারোর সাথে শেয়ারও করেন নাই। উনি মারা গেলেন, উনি কি দেখেছিলেন তাও জানা যায়নি। এই যে যারা মারা গেল ইনারা কিন্তু আসলে এমনটা না যে আহত হয়েছিলেন পরে কিছু বলে তারপর মারা গেছেন, তা কিন্তু না। আসলে কি হয়েছিল ওনাদের সাথে ওনারা তো আর বলতে পারেন নাই। এরপর অনেকটা বছর পার হয়ে যায়, 2008 সাল পর্যন্ত মাঝে মাঝে সাদা জুব্বা পরা একটা অবয়বকে দেখা গিয়েছে ওখানে, 8 থেকে 9 ফিট উচ্চতার। তবে এই অবয়বটাকে যাকেই দেখা দিয়েছে বা এই অবয়বটাকে যে দেখেছে সে নাকি 1 মাস অসুস্থ ছিল। তবে 2008 সালের পর তাকে আর দেখা যায়নি। এরপর থেকে এই মিলে আর কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। সবাই খুব সাবধানে চলাচল করে। ওই জিনগুলো নাকি এখনো সেখানে আছে, এখনো মানুষকে হয়তো বা দেখা দেয়, তবে এখনো কোনো মৃত্যুর ঘটনা বিশেষ করে এই 1999 সালের পর থেকে দেখা যায়নি। আর 2008 সাল পর্যন্ত তো একটা অবয়বকে দেখা গিয়েছে। যেহেতু এটা নিয়ে আর কোনো কাজ আগানো হয়নি, এদেরকে মুক্ত করারও কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হয়নি, কে যাবে এই ঝুঁকি নিয়ে, যার কারণে এটা বন্ধই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, অন্তর ভাইকে। এই যে জ্বালানি গার্মেন্টস বা জ্বালানি মিল, বা ওনারা এটাকে জ্বালানি মেল বলে থাকেন, চিন্তা করুন কি ভয়ঙ্কর একটা অবস্থা। এটা এমন হতে পারে যে ওনার সফলতা, অর্থাৎ এই মিল মালিকের সফলতায় ঈর্ষান্বিত হয়ে এখানে কোনো ভয়ঙ্কর শ্রেণীর জিনদেরকে চালান দিয়ে বন্দি করে ফেলা হয়েছে, যাতে করে মিলটা বন্ধ হয়ে যায়। এরকম কিন্তু অনেকই ঘটে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে, অনেক মিলে, এমনকি অনেক বাড়িতেও কিন্তু এরকম ঘটনা ঘটে। দেখা যাচ্ছে এমন একটা বহুতল ভবন, যে বহুতল ভবনে কিন্তু সাপ আসার কথা না, এমন সমস্ত বিষধর সাপ সেই বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে দেখা যাচ্ছে, বিভিন্ন ফ্লোরে দেখা যাচ্ছে, ওয়াশরুমে দেখা যাচ্ছে। সাপ কোথা থেকে আসছে কেউ জানে না। সাপের ভয়ে ওই বাড়ি ছেড়ে সবাই চলে যাচ্ছে। এভাবেই ওই বাড়িটা খালি হয়ে যায়, ওই বাড়িতে আর কেউ থাকে না। মূলত দুষ্টু লোকেরা ঈর্ষান্বিত হয়ে বা হিংসার বশবর্তী হয়ে ভয়ঙ্কর জাদুটনার মাধ্যমে কিছু জিনদেরকে ওখানে বন্দি করে দেয় বা জিন চালান করে দেয় যে তোমরা এই কাজটা করে আসবা, ওই জিনিসটা এইভাবে ধ্বংস করে দিবা। এরকম অনেক কিন্তু হচ্ছে, অনেক হয় এটা বলবো না, হচ্ছে। ঢাকা শহরে এরকম অনেক ঘটনা ঘটছে। হিংসা করে কোনো বাড়িকে একদম পরিত্যক্ত করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যার ঘটনা শেয়ার করব এখন ঘটনায় চলে যাচ্ছে। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না আপনাদের, কারণ আমাদের আরো অনেকগুলো ঘটনা শুনতে হবে। আমি যার ঘটনা শেয়ার করব তার নাম হচ্ছে কিউলিন এবং তার স্বামীর নাম হচ্ছে লুই উইভার। আসলে তারা আমাদের এখানের ব্রিস্টলের বাসিন্দা। আমি যখন ভদ্রমহিলার সাথে দেখা করতে যাই তখন বাসার বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আমি কিন্তু আমার একটা রেফারেন্সে তার সাথে দেখা করতে যাই। কি জানি বাসার বাইরেই আমার বাসার বাইরেই বেশি হন্টেড লেগেছে। বাসার বাইরে যে গাছগাছালিগুলো ছিল, চারিপাশে গাছগাছালির মাঝখানে বাড়িটা ঘেরা, এবং সেটা বেশ ভয়ঙ্কর, গলির মতো চারিপাশে গাছগাছালি। তো আমার বাসা থেকে প্রায় 7 মাইল দূরের বাসা। তো বাইরে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ওনার কেয়ার গিভার দরজা খুললেন এবং আমি পরিচয় দিই আমার রেফারেন্স সহ। এরপর আমি ভেতরে যাই। কিছুক্ষণ অপেক্ষা করার পর বুঝতে পারলাম প্রায় 101 বছরের কাছাকাছি বয়স তিনি আমাদেরকে ঘটনা শোনাবেন। তিনি জানতেন আমি যদিও আমি জানি সে খুব আস্তে আস্তে কথা বলছে। তো তার স্বামী এবং তার ব্যাপারে তিনি বলতে যে আগে বলেন এই ঘটনাটা ঘটে 1953 সালে এবং এই ঘটনার রেশ তার জীবনে আগে এই এতদিন যাবৎ প্রায়, এখানে যদি 53 হয় তাহলে হয় ওখানে 47 আর এখানে 67 বছরের আগের, মানে হিসাব করলে তো বহু বছর, 68 বছর আগের ঘটনা বলছি। হ্যাঁ, তাই তো, এরকমই তো মনে হচ্ছে। তো তার স্বামী এবং তার দুইজন মিলে
ব্রিস্টল থেকে বেশ দূরে কোথাও যাবে এবং সেটা অনেক আগের ঘটনা, এবং এটা ব্রিস্টলের এবং লন্ডনের মাঝামাঝি কোনো একটা জায়গার রাস্তা। রাস্তাটা বেশ পাহাড়ি অঞ্চল, আসলে পাহাড়ি অঞ্চল বলতে গেলে বেশ উঁচু রাস্তা, এবং তারা যে মুহূর্তে ট্রাভেল করছিল ওই মুহূর্তটা ছিল রাত, এবং তাদের সাথে ছিল তাদের কুকুরটা, তাদের গাড়ির ভিতরে তাদের একটা কুকুর ছিল, সেই কুকুরটা ছিল। তো গাড়ি চলাকালীন অবস্থায় তারা ড্রাইভ করছিল, লুই ড্রাইভ করছিল, এক পর্যায়ে তাদের গাড়ি থেকে একটু সামনে অ্যাক্সিডেন্ট হয়। এটা তারা চোখের সামনে দেখেনি, কিন্তু তারা চলন্ত অবস্থায় একটু সামনে আগাতেই দেখে যে গাড়িটা ওই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেছে মাত্রই। আর গাড়িটা পাথরের সাথে বাড়ি খেয়ে উল্টো হয়েছিল, ডান কাত হয়েছিল। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ওই মুহূর্তে ওই সময়ে কোনো ধরনের গাড়ি ট্রেসপাস করছিল না, শুধু তাদের গাড়িটাই পেছনে ছিল এবং তারাই ওই মুহূর্তে সামনাসামনি পড়ে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন এবং প্রচণ্ড বাতাস ছিল সেদিন। তো বাসা থেকে তারা দেখেছিল ওই দিন নাকি টেম্পারেচার ছিল 1 এবং 0 এরকম অবস্থা, প্রচণ্ড শীত। এবং ওই মুহূর্তে ওই শীতের সময় বৃষ্টি প্লাস গুড়ি গুড়ি বৃষ্টি, এবং এইখানকার ওয়েদার তো এরকমই। তো রাত তখন প্রায় 11টার বেশি বাজে, এবং তাদের গাড়ি তখন ওই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা এমন সময় হয় এবং চারিপাশে নিস্তব্ধ, তারা খুব ভয় পেয়ে যায় এবং আশেপাশে কেউ নেই। আর ওই মুহূর্তে কিন্তু তখন এতটাই টেকনোলজি অ্যাডভান্স ছিল না যে ফোন দিবে আর 999-এ ফোন দিবে বা 111-এ ফোন দিবে বা কাউকে ফোন দিলে এখানে চলে আসবে, এরকম কোনো ব্যবস্থা ওই মুহূর্তে ছিল না। তো পাথরের সাথে গাড়িটা যখন উল্টে ছিল, তারা যখন মানে লুই নামে, এবং ওই মুহূর্তে গাড়ি থেকে তার ওয়াইফ কিউলিন নামতে ছিল না, তো উনি গাড়ি থেকে নেমে দেখে যে অবস্থা খুব খারাপ এবং 3জন মানুষই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গাড়ির স্পিডটা শুনে স্পিডটা দেখে বোঝা যাচ্ছিল যে 3জনের মধ্যে 2জনই একদম অবস্থা খুব খারাপ। আর বাচ্চাটার আঙ্গুল এবং বাচ্চাটার মাথাটা নাড়াচ্ছিল আস্তে আস্তে। তখন মনে হচ্ছিল হয়তো বাচ্চাটা বেঁচে আছে, তারা 2জনের অবস্থা ভালো না। তো তিনি পালস ধরে দেখেন যে না, আসলে তারা বেঁচে নাই, কিন্তু বাচ্চারা তখনও বেঁচে ছিল। তো অনেক কষ্টে তারা 3জনকে গাড়িতে ওঠায়, এবং তার স্ত্রী মানে যে আমাকে ঘটনাটা বলেছেন কিলিনিকে, উনিও সাহায্য করেছেন গাড়িতে ওঠানোর জন্য, এবং 3জনকে তারা গাড়ির পেছনে বসে, তাদের বড় একটা জিপের মতো গাড়ি ছিল এবং সেটার পেছনে তারা গাড়িতে ওঠায়, এবং তার পেছনেই ছিল কুকুরটা। কিছুক্ষণ পর তারা গাড়িতে এমন ভাবে উঠাই যায় ঠিক আছে, রাস্তার পথের মধ্যে যে সামনাসামনি হাসপাতাল আছে এরকম কোনো সিউরিটি নেই। তো তারা ওই 3জনকে গাড়িতে ওঠানোর পর তারা কি করে, গাড়ি ঘুরিয়ে ফেলে, কারণ পিছনে একটা হাসপাতাল তারা দেখে আসছে, সেই হাসপাতাল তারা ফিরে আসবে এরকম প্ল্যানিং করে আর কি। তারা গাড়ি ঘুরিয়ে যত দূর যাওয়া যায়। তো কিছুক্ষণ পর তারা গাড়ি থামায় হঠাৎ করে, এবং পিছনে তারা নামে, এবং নেমে ওই লুই পেছনে এসে দেখে যে না, বাচ্চাটা একটু আগে নড়ছিল, এখন বাচ্চাটাও নড়ছে না। তিনি ভালো করে চেক করে দেখেন এখন বাচ্চাটাও মারা গেছে। তারপরেও এটা তাদের রেসপন্সিবিলিটি, ড্রপ করে আসতে হবে, হাসপাতালে ড্রপ করে আসবে, বাকিটা হাসপাতাল কর্তৃপক্ষ বুঝবে, এরকম প্ল্যানিং তারা করে। কিন্তু হাসপাতালে যে ড্রপ করবে, শীতে তো অবস্থা খুব খারাপ, তারা গাড়িতে উঠে আবার রওনা দেয়। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি বড় ধরনের ভয় করছিল এটা যে তাদের গাড়িতে ওই মুহূর্তে 3টা লাশ ছিল। হার্টবিট কারোই ছিল না, তো এটা তো লাশই অবশ্যই, পালস ছিল না। তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং এটা কি ঠিক হয়েছে কিনা নেওয়া, এটা নিয়ে তারা খুব বেশ চিন্তিত ছিল, এরকম আনা কি ঠিক হয়েছে কিনা। এর মধ্যে পুলিশকে কিভাবে খবর দিবে, কিভাবে কোন পুলিশকে ফোন দিবে সেটাও তারা বুঝতে পারছিল না। রাত 11টা বাজে, ওই সময় ডিসিশনহীনতায় ভোগাটা খুবই স্বাভাবিক, আর এত সময় নষ্ট করার কোনো চান্স নাই। আর পাহাড়ি এলাকা তখন, আর তখন এত ফোনও ছিল না, তো আমি আগেও বললাম। তো প্রায় ঘন্টাখানেক ড্রাইভ করা অবস্থায় পেছনের লুকিং গ্লাসে তিনি দেখেন, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সিটের নিচে ছিল 2জন আর বাচ্চাটা ছিল সিটের উপরে। তারা দেখেন যে ওখানে তো 3জন, ওই এর মধ্যে 2জন আবার বাচ্চাটার সাথে সিটে বসে আছে, অথচ 3জনের পজিশন কিন্তু এরকম ছিল না। উনি বুঝতে পারছিল না কি দেখলো, এটা লুকিং গ্লাসে দেখলো 3জনই বসে আছে। আর কিলুন তখনও আসলে বুঝে নাই যে লুই কি দেখছে, তার হাজবেন্ড কি দেখছে। পেছনে 3জনই দেখেন যে 3জনই, ওনারা যে 3জনই শুয়েছিল, এখন 3জনই বসে আছে। উনি খুব ভয় পেয়ে যায়, হার্টবিট বাড়তে থাকে, কিন্তু এই টেনশনে গাড়ি চালাতে তিনিও অ্যাক্সিডেন্ট করতে পারে। তিনি গাড়ির স্পিড কমিয়ে দেন এবং তিনি
কিউলিনকে বলেন তুমি দেখো তো পিছনে কি অবস্থা। তো কিউলিন আর পিছনে দেখে না, কারণ তিনি ভয় ছিল যে 3টা লাশ গাড়ির ভিতরে। তিনি বলছেন না, আমি কিছু দেখবো না। চুপচাপ বাসায় চুপ করে দুইজন হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ড্রাইভ করছিল, তিনি চুপ করে বসেছিল, আর কুকুরটা পেছনে বসেছিল। তিনি হঠাৎ করে আবার কিছুক্ষণ পর লুকিং গ্লাসে দেখে গাড়ির মধ্যে দুইজন বসে আছে, বাচ্চাটা মাঝখানে নাই। এইটার অবস্থা তাদেরকে সবচেয়ে বেশি ভাবায়। এটার অবস্থা তার কাছে একদম খারাপ অবস্থা থাকে, এবং তাদের কুকুরটাও মাথা নিচু করে মানে খুব ভয়ে ভয়ে চুপ করে বসে আছে। অন্য সময় গাড়ির ভিতরে সে একা একাই অনেক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু সেদিন সে কিছুই করছিল না, ভয়ে ভয়ে তিনি আর লুই গাড়ি চালাচ্ছিল। এটা খুবই রিস্কি একটা ফ্যাক্টর ছিল যে গাড়ি চালানোটা। এর মধ্যে কিউলিন অনেকটা বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে যায়, এবং তিনিও ভয় পেয়ে যায় আবার কিউলিনের কিছু হলো কিনা, তার স্ত্রীর কিছু হলো কিনা। তিনি হাত ধরে বারবার চেক করে যে কি হয়েছে না, তখন দেখে যে না, উনি বিশ্রাম নিচ্ছে। তার অবস্থাও খারাপ, এটা তিনি বুঝতে পারছিলেন, এবং গাড়ি থামাতে চাচ্ছিলেন না। গাড়ি থামালে কি বিপদ হয়, এবং গাড়ি থামিয়ে তারা পালাবে কোথায় আসলে। যতক্ষণ পর্যন্ত পারে তারা গাড়ি চালিয়ে হাসপাতাল বা কিছু একটা সেখানে নামিয়ে দিয়ে যাবে। একটা পর্যায়ে তাদের মনে ছিল যে গাড়ির থেকে তার এই লাশগুলা বা গাড়ির থেকে নামিয়ে দেয়, কিন্তু যা দেখছে সেটা অ্যাকসেপ্টেবল না। তো তিনি গাড়ি চালাতে থাকেন নন স্টপ। হাইওয়েতে গাড়ি একেবারে কোথাও থামাননি তিনি, একেবারে কোথাও না। এক পর্যায়ে তিনি দেখেন পেছনে কোনো লাশ নাই। তিনি গাড়ি থামান, গাড়ি থেকে নামেন। এমন সময় 3 জনকে তিনি গাড়ি থেকে 20 কদম দূরে দাঁড়িয়ে থাকতে দেখেন। এটা ছিল সবচেয়ে ডেঞ্জারাস একটা মুহূর্ত। তিনি গাড়ি চালানো অবস্থায় দেখেন যে পিছনে কেউ নাই। তাহলে কোথায় গেল? তারা তিনি মনে করছিল যে বাচ্চাটাও তো সিটে ছিল, বাচ্চাটা সিটে কই? পিছনে হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না যে কি পেছনে যে সিটের নিচে যে 2 জনকে রাখা হয়েছিল, যে জায়গাটায় পাটা আমরা রেস্ট করে রাখি, সেই জায়গায় 2টা লাশ রাখা হয়েছিল, এবং বাচ্চাটা রাখা ছিল সিটের উপরে। তিনি মনে করেছিল যে নিচে মনে হয় আছে। তিনি দেখেন নিচের ভিতরে নিচেও নাই, লাশ কিছুই নাই। তো তিনি গাড়ি থামান এবং পেছনে যেয়ে দেখেন যে গাড়ির বাইরে 3 জন দাঁড়িয়ে আছে, এবং এই 3 জন তাদের দিকে তাকিয়ে ছিল না। বাচ্চাটা কি জানি আবদার করছিল। তিনি ভয়ে চোখের পানি ফেলে দেন। তিনি তার স্ত্রীকে বলেন কেন তিনি এরকম কি জিনিস দেখছেন, এবং তার স্ত্রী কিছু বলে না, চুপচাপ বসে থাকে। কারণ মানে যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন কিউলিন, তিনি বলেন যে আমি খুবই চুপচাপ বসেছিলাম, আমি কিছু বলছিলাম না, এবং এই প্রেশারটা আমি নিতে চাচ্ছিলাম না। তো কিউলিন বলে যে তোমার যেহেতু ভয় করছে, তুমি এক কাজ করো, আমি ড্রাইভ করি, তুমি বসো। তিনি বসেন এবং তার স্বামীকে তিনি কিছুক্ষণের জন্য রেস্ট দেন, এবং তিনি ড্রাইভ করা শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দেখেন গাড়িতে তো ওই মুহূর্তে কেউ, লুইয়ের ভাষায় কেউ ছিল না, কিন্তু কিউলিন ওই মুহূর্তে লাশ দেখছিল। তো তিনি হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় দেখেন 3 জন, পিছনে 2 জন পুরুষ, 1 জন মহিলা, মানে 2 জন হাজবেন্ড ওয়াইফ ছিল, তারা পুরুষ আর মহিলা ওই বাচ্চাটার লাশ ধরে টানছে, 2 হাত দিয়ে টানছে, মনে হচ্ছে রাবার ধরে টানছে। হঠাৎ একটা শব্দে মনে হয়েছিল কিছু একটা ভাঙলো। তিনি লুকিং গ্লাসে দেখেন যে কোনো কিছু না, বাচ্চাটার একটা পুতুলের মতো অবস্থা, অর্ধেক শরীর তার ওই পুরুষের হাতে, অর্ধেক শরীর ওই মহিলার হাতে। তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিউলিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তিনি আর ড্রাইভ করতে চাচ্ছিলেন না, এবং দেখেন যে গাড়ি থামান, এবং গাড়ি থামিয়ে আবারও তিনি পেছনে যেয়ে দেখেন যে 3টা লাশ যেভাবে রাখা ছিল সেভাবেই গাড়ির পিছনে রাখা। তিনি দরজা খুলে পেছনের দরজা খুলে দেখতেই যতটুকু টাইম ডিস্টেন্স আছে ততটুকু টাইম ডিস্টেন্সে যা ছিল আগের সময় আগের মতো তাই পড়ে আছে। তারা খালি সাহস করে ড্রাইভ করেছে, এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় একটা বিষয়। তারা খালি সাহস করে ড্রাইভ করে, আসলে কি জন্য ড্রাইভ করেছে, কেন ড্রাইভ করছে পেছনে, এই জিনিসটা তারা আসলে বুঝতে পারছিল না। তারা গভীর রাতে প্রায় ঘন্টা 5 পরে একটা হাসপাতাল পায়, এবং হাসপাতালে লাশ রেখে আসবে। তো হাসপাতালের ভেতরে থেকে কয়েকজন নিয়ে এসে তারা চিৎকার করেই মোটামুটি কয়েকজনকে নিয়ে আসে, এবং ডিটেলস সবাইকে বলে, কিন্তু গাড়ির পিছনে দরজা খুলতে তিনি দেখেন যে আসলে কোনো কিচ্ছু নাই। কই গেল, আসলে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা এটা নিয়ে তারা এখন মানে 2 জন হাজবেন্ড ওয়াইফ নিজের হাতে 3টা লাশ উঠে, 2টা লাশ উঠায়, তখন বাচ্চাটা নড়ছিল, কিন্তু এখন কেউ নাই গাড়ির ভিতরে। এটা কিভাবে সম্ভব? এবং সম্ভবের থেকে বেশি কথা হচ্ছে তারা ওই মুহূর্তে ওই হাসপাতালের সবাইকে শেয়ার করে যে তারা গাড়িতে কি দেখেছে, গাড়িতে কি শুনেছে, মানে গাড়ির ভিতরে এই চলন্ত অবস্থায় তারা এতক্ষণ কি দেখেছে। লুকিং গ্লাস হাজবেন্ড পুরোটাই শেয়ার করে।
পরে তারা অনেকক্ষণ হাসপাতালে ছিল এবং সকাল হওয়ার পরে তারা হাসপাতাল থেকে বের হয়, কারণ ওই মুহূর্তে কিউলিন অজ্ঞান হয়ে গিয়েছিল হাসপাতালের ভেতরে। তখন তারা হাসপাতালের ভেতরে কিছুক্ষণ থাকার পরে সকালবেলা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। এবং এটা তার জীবনের সবচেয়ে কঠিন একটা বাস্তব, এবং এটা তিনি আসলে সবার সাথে শেয়ার করেন নাই, তিনি আমাদের সাথে শেয়ার করলেন। সবার সাথে না, কয়েকজন আত্মীয় স্বজন তো অবশ্যই জানে তার। এবং পরে তারা সকালে সেখান থেকে বের হয়ে যায়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছিল তার কুকুরটা যখন হাসপাতালে আসে তখন চিৎকার করা শুরু করেছে। হাসপাতালে আসার পর থেকে চিৎকার চেঁচামেচি শুরু, হাসপাতালে আসার আগ পর্যন্ত তারা সেই কুকুরটা কোনো কিছু করেন নাই। এবং সকালবেলার থেকে তো কুকুর একদম নর্মাল, কোনো কিচ্ছু না, কিন্তু ওই রাত, ওই মুহূর্ত, যতক্ষণ পর্যন্ত ওই লাশগুলো ছিল গাড়ির ভেতর, ততক্ষণ পর্যন্ত কুকুর একটা টু শব্দ করে নাই। অথচ এই কুকুরটা নর্মালি খুব চেঁচামেচি করে, খুবই চেঁচামেচি করে তাদের। তো এটা ছিল তাদের ঘটনা, এবং তারা নিজেরাও বিশ্বাস করতে পারছিল না তারা আসলে কি দেখেছে। পাশে আসার পর তারা অনেক ভয় পেয়েছিল, এবং ওই গাড়িটা তারা ইউজ করে নেই অনেকদিন, এবং একটা পর্যায়ে তারা এই গাড়িটা বিক্রি করে দেয়, কারণ এই গাড়িতে তারা আসলে উঠতে পারছিল না ভয়ে। উঠলেই নাকি তাদের গাড়িটা ভারী ভারী লাগতো, এটা তাদের কন্ডিশন আর কি। তো এই আশ্চর্য ঘটনাটা উনি শেয়ার করেন। কিউলিন এবং তার হাজব্যান্ড লুই মারা গেছেন 2001 সালে, এবং কিউলিনের বয়সও 100-র উপরে বয়স, এবং তিনি আমাদেরকে খুবই আস্তে আস্তে ঘটনাটা শেয়ার করেছেন। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমাদের সাথে আজকে আরো অনেক ঘটনা আছে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমি এই ছোট্ট ঘটনা শেয়ার করে পরবর্তীতে সামির ভাইয়ের কাছে চলে যাচ্ছি। শেষ পর্যন্ত আমার ঘটনা আছে, আপনারা সবাই শেষ পর্যন্ত আমাদের ঘটনা আছে, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, এই প্রত্যাশা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শাহিন। উনি কর্ণফুলী ইপিজেটে চাকরি করছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে, যেই গ্রামটিকে অনেকে মঠবাড়িয়া নামেও চিনে থাকেন। তো ঘটনাটি উনি শুনেছিলেন এই রোজার ঈদের পরে ওনার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। উনি যখন গিয়েছেন রাত্রে ওখানে ছিলেন, যখন রাত হয়েছে আত্মীয় স্বজনরা একত্র হয়ে বিভিন্ন ধরনের গল্পগুজব করছেন, তখন ভয়ের ঘটনার প্রসঙ্গ চলে আসে। অনেকেই নিশি ডাকের ঘটনার কথা বলছেন, মেছো ভূতের ঘটনার কথা বলছেন। তখন কিন্তু আরেকটি ঘটনার কথা শোনা যায়। এই ঘটনাটি ঘটেছিল 2000 সালে। ওনাদের যেই মঠবাড়িয়া গ্রাম, এই গ্রামের 2 গ্রাম পরে আরেকটা গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে বটতলি। গ্রামটা সুফিয়া রোড থেকে 1 কিলোমিটার পশ্চিমে। যার সাথে ঘটেছে ওনার নাম বেলায়েত। উনি ওই সময় মসজিদের ইমাম ছিলেন, সবাই ওনাকে বেলায়েত হুজুর নামেই চেনেন। তো উনি কিন্তু ইমামতির পাশাপাশি পশু পালন করতেন। ওই সময় ওনার, অর্থাৎ ওই ঘটনার সময়ে ওনার 6টা ছাগল ছিল। ওনার ওই সময়ে যেই ছেলেটার মানে বয়সের কথা যদি চিন্তা করি, তখন তার বয়স ছিল 14-15 বছর, তার যে ছেলে আর কি। তার ছেলেটা মূলত এই ছাগলগুলো দেখাশোনা করত। একদিন বাবার কাছে বায়না ধরেছে বন্ধুদের সাথে কোথাও যাবে, আস্তে আস্তে কিন্তু মাগরিবের নামাজ পার হয়ে যাবে। ছেলে আবদার করেছে, এটা তো রক্ষা করতেই হবে। ছেলে কিন্তু বলে গিয়েছিল যে বাবা, তুমি কিন্তু আসরের নামাজটা পড়িয়ে ছাগলগুলো বাসায় রেখে এসে তারপর মাগরিবের নামাজ পড়াতে আসবা। উনিও এরকমই চিন্তা করেছিলেন। তো আসরের নামাজ পড়ানোর যখন সময় এসেছে, তখন দেখা গেল মসজিদে বেশ কিছু লোকজন এসেছেন। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল যে আসরের নামাজের পরপরই তারা জরুরি কিছু কথাবার্তা বলবেন। এখন দেখা গেল এদের মধ্যে কমিটির, অর্থাৎ মসজিদ কমিটির কয়েকজন লোকও আছেন। সমস্যা হয়ে গেল যে ওনাদেরকে তো আর বলা যায় না যে আমি ছাগলগুলো বাড়িতে রেখে আসি। হুজুরের বাড়িটা কিন্তু মসজিদের একদম কাছাকাছিও ছিল না, একটু দূরে ছিল। যার কারণে উনি যদি ছাগল নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করেন, আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেবে। এদিকে তারাও একটা জরুরি বিষয় আলোচনা করছে। আলোচনা করতে করতে দেখা গেল যে এমন একটা সময় এসে আলোচনা শেষ হয়েছে, তখন ছাগলগুলো নিয়ে আসলে বাড়িতে যদি যাওয়া হয়, ওই বাড়ির ওখানেই মাগরিবের আজান দিয়ে দেবে। উনি আর ফেরত এসে মাগরিবের নামাজ পড়াতে পারবেন না। আর মাগরিবের নামাজ পড়ানোর জন্য অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারছিলেন না ওই সময়। কি আর করা, উনি করেছেন কি, ওই ছাগলগুলো কিন্তু মসজিদের কাছাকাছি একটা মাঠে রাখা ছিল আর কি, বেঁধে রাখা ছিল। উনি ছাগলগুলো নিয়ে এসে মসজিদের পাশে একটি গাছের সাথে বেঁধে রেখেছেন। মাগরিবের নামাজ পড়িয়ে ওই ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো
তো ওনার যাবার যে পথ, এই পথটা কিন্তু মাঠের ভেতর দিয়ে, ফসলি জমিও রয়েছে, তবে সব দিকেই যে ফসলি জমি বিষয়টা এরকম না, এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাটা শুধু মাঠ আর কি, ওদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। তো উনি যখন হাঁটতে হাঁটতে মাঠের ঠিক মাঝ বরাবর এসে পৌঁছেছেন, ছাগলগুলো সাথেই আছে, 6টা ছাগলের 6টা দড়ি কিন্তু ওনার হাতে আছে। ছাগলগুলো একদম বাধ্য ছাগলের মতোই তার সাথে সাথে হেঁটে আসছে। এমন সময় উনি দেখতে পান মাঠের মধ্যে ভারী ভারী গহনা পরা, লাল শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর তো দেখেই বুঝেছেন এই জিনিসটা কি, কারণ উনি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যান, আবার এশার নামাজ পড়ানোর জন্য বাসা থেকে চলে আসেন, এরকম ঘটনা কিন্তু নতুন কিছু না। এই পথ দিয়েই উনি যান। মাগরিবের পরে ওই গ্রামের কোনো মহিলা এরকম ভারী গহনা পরে এখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতেই পারে না, এটা অন্য কিছু। উনি তো বুঝতে পারছেন, আর উনি যে বুঝতে পারছেন সেটা ওই জিনিসটাও বুঝে গেছে। ওই জিনিসটা তখন বলতেছে, কিরে বেলায়েত, কেমন আছিস? আমার নাম মরিয়ম। তোর তো অনেকগুলো ছাগল আছে, দে না একটা ছাগল আমাকে। হুজুর বলেন, কেন? আমার ছাগল তোকে দেব কেন? আমার ছাগল তো আমি তোকে দেব না। এদিকে হয় কি, ওই দূরে দাঁড়িয়ে থাকা ওই অভাবটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হুজুরের কাছাকাছি চলে আসে, মাত্র 4 থেকে 5 হাত দূরত্বে। ওই ছাগল যেগুলো হুজুরের পাশেই দাঁড়ানো ছিল, এরা কিন্তু ওই অভাবটা দেখে ভয় পাচ্ছে, জোরে জোরে ডাকাডাকি করছে, বিষয়টা এরকম না, এরা শান্তই আছে। আর ওই অভাবটাও কিন্তু একদম সাধারণ চেহারা, সাধারণ চেহারা বলতে 8-10টা মহিলার চেহারা যেরকম হয় ওরকমই চেহারা আর কি। সাজুগুজু করলে যেরকমটা দেখা যায় অনেকটা ওইরকম দেখা যাচ্ছে। আহামরি সুন্দরীও না, কুৎসিত না, স্বাভাবিক আর কি। আর গলার ভয়েসও স্বাভাবিক। ওই মহিলা তখন বলছে যে, শোন, ছাগল দিলি না ঠিক আছে, তুই আগামীকাল সন্ধ্যার পরে এসে আমাকে তো খুঁজবি, তখন কি হবে আমাকে ডাকার পদ্ধতি বলে দিই। তুই এখানে এসে 3বার ও মরিয়ম, ও মরিয়ম, ও মরিয়ম, এরকমভাবে 3বার ডাক দিবি। হুজুর এই কথা শুনে বলতেছেন, বাবা বাবা, আমার বইয়েই গেছে, আমি রাত বিরেতে এসে তোকে ডাকাডাকি করবো না, তা সর সামনে থেকে। তখন হয় কি, ওই অভাবটা কোথায় যেন মিলিয়ে যায়। হুজুর ভয় না পেয়ে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ছাগলের যে ঘর সেখানে বেঁধে রেখে ওনার ওয়াইফকে বলে আসেন যে আমি এশার নামাজ পড়াতে চলে যাচ্ছি। এরপর উনি ঠিকঠাক মতো ওই মাঠ দিয়েই আবার আসেন, প্রতিমধ্যে কিন্তু কাউকে দেখেন নাই। এশার নামাজ পড়িয়ে আবার ওই মাঠ দিয়েই বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে আলোচনাও করেন নাই কারোর সাথে। তার ছেলে শুনলে আবার ভয় পেতে পারে, ওনার ওয়াইফ শুনলে ভয় পেতে পারে, এই জন্য এটা নিয়ে উনি বাসায় আর আলোচনা করলেন না। পরদিন সকালবেলা উনি তো ফজরের নামাজ পড়াতে চলে গিয়েছেন। ফজরের নামাজ পড়িয়ে যখন বাসায় এসেছেন, তখন ওনার ছেলে ওনাকে ডাকছে, ও বাবা এদিকে আসো তো, দেখো তো কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওনার ছেলে বলছে যে ছাগলগুলো সে যখন ছাগলের ঘর থেকে বাইরে বের করার জন্য গিয়েছে, দড়িগুলো খুলেছে, মনে হচ্ছে এই ছাগলগুলো চোখে কিছু দেখছে না, ছাগলগুলো সব অন্ধ হয়ে গেছে। এরপর ছাগলগুলোকে যখন বাইরে বের করেছে, দেখা যাচ্ছে ছাগলগুলো একটা একদিকে যায় আর একটা আরেকদিকে চলে যায়। তারপর ছাগলের মুখের সামনে পাতা ধরেছে, কোন একটা গাছের পাতা, কাঁঠালের পাতা বা অন্য কোনো গাছের পাতা। ছাগল এগুলো টেরই পাচ্ছে না, তার মানে হচ্ছে সে চোখেই দেখছে না। গন্ধ সুখে কিছু একটা জিনিস বের করার চেষ্টা করছে, কিন্তু চোখে দেখছে না। তখন তো হুজুর বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, তার 6টা ছাগলই অন্ধ হয়ে গেছে। আর এটার পেছনে ওই যে মরিয়ম, ওর একটা হাত রয়েছে। উনি তখন তার ছেলেকে বললেন যে, বাবা তুমি একটা কাজ করো, ছাগলগুলোকে মাঠে নেওয়ার দরকার নেই, বাসায় বেঁধে রাখো, ওদের সামনে খাবার দাও, হাতে তুলে মুখের কাছে খাবার খাওয়াও, আমি দেখছি এটা নিয়ে কি করা যায়। হুজুর তৎক্ষণাৎ ওনার একজন ওস্তাদের কাছে চলে গেলেন। ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা খুলে বললেন। ওস্তাদ তখন বললেন যে, ও এই ব্যাপার, সহজ সমাধান আছে, যে এটা করছে ওই এটা ঠিক করে দেবে ইনশাল্লাহ। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, 1 লাইনের একটা দোয়া শিখিয়ে দিলাম, এটা পড়বা। দোয়াটা তার ওস্তাদ তাকে বললেন, এরপর কাগজে লিখে দিলেন। তখন ওস্তাদ বললেন যে, হুজুর আমাকে
মানে ওই বেলায়েত হুজুর বলতেছেন যে হুজুর দোয়া তো লিখে দেওয়ার দরকার নেই, এটা আমার মনে থাকবে। তখন ওস্তাদ বলতেছেন না, এটা তোমার মনে থাকবে না, এটা তুমি ভুলে যাবা, তোমাকে ভুলিয়ে দেয়া হবে, এই জন্য আমি লিখে দিলাম। তুমি যখন জায়গা মতো এটা পড়তে যাবা তখন দেখবে এটা তুমি পড়তে পারতেছো না, এই জন্য আমি তোমাকে লিখে দিলাম। আর তুমি এটা পড়বা, এরপরে যা যা করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। উনি আরও কিছু বিষয় শিখিয়ে দেন। আর হুজুর এটাও বলে দেন, অর্থাৎ ওস্তাদ যিনি এটাও বলে দেন, তুমি কিন্তু সন্ধ্যার পর যখন ওই মাঠে যাবা তখন অবশ্যই লুঙ্গি পরে যাবা, উপরে তো পাঞ্জাবি থাকবেই, লুঙ্গি পরে যাবা, এটার একটা কাজ রয়েছে। ঠিক আছে, ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর মাগরিবের নামাজ পড়ে উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। উনি যখন মাঝামাঝি এসেছেন তখন উনি সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, কাগজে লেখা দোয়াটাও হাতে বের করেছেন। উনি সত্যি ফিল করছিলেন যে উনি দোয়াটা মনে করতে পারছেন না, কি যেন দোয়া, কি যেন দোয়া। উনি চিন্তা করেছিলেন যে দোয়াটা তো আমার মুখস্থই ছিল, আগেও মুখস্থ ছিল, কিন্তু এটা যে ওই সময় পড়তে হবে এটা ওনার ধারণা ছিল না। কিন্তু উনি স্মরণেই আনতে পারছিলেন না যে দোয়াটা কি। তো এরপর পকেট থেকে বের করেছেন, কাগজটা হাতেই রেখেছেন। আর কাগজটা যেহেতু হাতে রেখেছেন, কলম দিয়ে এমনভাবে একটু বড় বড় করে লেখা হয়েছিল যে চাঁদের আলোতেও মোটামুটি ভালো করে বোঝা যায় আর কি। তো উনি যখন মাঠের মাঝামাঝি চলে আসছেন, আসার পর বলতেছেন ও মরিয়ম, ও মরিয়ম, ও মরিয়ম, এবার 3বার ডাক দিছে। তখন কোত্থেকে যেন নূপুরের ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়েছে। বোঝা যাচ্ছে ওই জিনিসটা আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে এটা বোঝা যাচ্ছে না। আওয়াজটা হচ্ছে উপরের থেকে, পেছন থেকে, ডানে বায়ে, সামনে বোঝা যাচ্ছে না, তবে আওয়াজ হচ্ছে কোনো একটা দিক থেকে। হঠাৎ করে তার সামনে ওই মরিয়ম চলে আসে। আসার পরে বলতেছে, এ রে হুজুর, বলছিলাম না আমাকে তুই ডাকবি, আমাকে তুই খুঁজবি, শেষ পর্যন্ত খুঁজলি তো, এখন বল ছাগল কি দিবি নাকি আরো বড় কোনো ক্ষতি করব? তখন হুজুর বলেন যে আমি গরিব মানুষ, 6টা মাত্র ছাগল আছে, এগুলো আমি বিক্রি করব পরে, তো আমার তো চলতে হবে, তুমি অন্য কিছু চাও। তখন ওই মরিয়ম বলে, না আমাকে একটা ছাগলই দিতে হবে। তখন হুজুর বলে, বুঝছি, তোমাকে শেষ সুযোগ দিছিলাম, কাজ হলো না, ঠিক আছে। এই বলেই হুজুরের হাতে রাখা কাগজটা খুলেই উনি ওই দোয়াটা পড়তে শুরু করেছেন। কয়েকবার পড়ার পর হুজুর কি করেছেন, একটু ঝুঁকে পড়ে, অর্থাৎ রুকুর হালতে গিয়ে ওনার লুঙ্গির একদম নিচের অংশ, যেটা পায়ের গোড়ালির কাছে যেটা থাকে, ওইটা ধরেছেন, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন ওইটার মাথা। এবার আস্তে আস্তে উনি সোজা হচ্ছেন, দোয়া কিন্তু পড়েই যাচ্ছেন। তো উনি যখন সোজা হচ্ছেন তখন লুঙ্গির নিচের অংশটা কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে, উঁচু হতে হতে হাঁটুর কাছাকাছি চলে যখন আসছে, তখন মরিয়ম বলতে থাকে, এই হুজুর থাম থাম থাম, আমার এত বড় সর্বনাশ আর করিস না, আমি কথা দিচ্ছি তোর যে ছাগলগুলো ছিল এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই ক্ষতিটা করিস না। আসলে তার কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুরও বুঝতে পারতেছেন না, তবে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছিলেন। সে তো কাকুতি মিনতি শুরু করে দেয় যে হুজুর তো দোয়া পড়া থামা। তখন বল কিন্তু হুজুরের কোটে। তখন হুজুর বলেন, দোয়া পড়া থামাতে পারি একটা শর্তে, তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, শুধু এলাকা না, তুই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবি, এই দেশের বাউন্ডারির মধ্যে তুই থাকবি না, কারণ তুই এই কাজ আবার অন্য লোকের সাথে করবি, এটা আমি হতে দেব না। তখন ওই মরিয়ম বলে, ঠিক আছে তাই হবে, আমি চলে যাব, তবে একটা অনুমতি আমাকে দে, প্রতি বছর আমি এখানে আসব, এখানে আমার একটা কাজ আছে, এখানে যে মেলাটা হয় ওই মেলায় আসব। স্থানীয় ভাষায় ওই মেলাটাকে ঘড়িয়া বলে, ঘড়িয়া মানে মেলা। প্রতি পহেলা বৈশাখে ওখানে ঘড়িয়া বা ঘড়িয়া হয় আর কি। তো এটা নাকি এই মিরসরাই উপজেলার অনেক বছরের ঐতিহ্য, তবে 5-6 বছর ধরে বেশ কিছু কারণে নাকি এই মেলাটা হচ্ছে না। ওই মরিয়ম বলেছিল যে প্রতি বছর সে এখানে আসে, সে এখানে আসতে চায়, তখন নাকি হুজুর অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে এখানে আসা যাবে। এরপর নাকি হুজুর দোয়া পড়া থামিয়ে দেন, মরিয়ম চলে যায়।
হুজুর বাড়িতে আসেন, এসে দেখেন ছাগলগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। পরবর্তীতে মরিয়মের সাথে হুজুরের কখনো দেখাও হয়নি, আর মরিয়মকে পরবর্তীতে কেউ দেখেছে আবার ছাগল চেয়েছে বা এটা চেয়েছে সেটা চেয়েছে, এমনটাও হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা দোয়া, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা জাস্ট খালি উনি পড়া শুরু করেছেন একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ওই সময় যে ওই মরিয়মের কি হয়েছে বা কি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুর বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল একটা ঝামেলা ওর হচ্ছে। কি ঝামেলা এটা কিন্তু মরিয়ম বলে নাই, শুধু এতটুকু বলেছেন যে আমার সম্মান নষ্ট করিস না, আমার এত বড় ক্ষতি করিস না, এতটুকু বলেছিল। দোয়ার যে আসলে কি প্রভাব এটা আমরা বুঝতে পারি না। প্রতিটা দোয়ার একটা হায়ার ফ্রিকোয়েন্সি রয়েছে। এই ফ্রিকোয়েন্সিটা আসলে বিজ্ঞান যেই যন্ত্রগুলো আবিষ্কার করেছে এটা দিয়ে ধরা সম্ভব না। এটা এমন এক ফ্রিকোয়েন্সি, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন ভালো আমাদের থেকে, এটা আমরা জানি না। অনেকে বলে দোয়ার অনেক ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়। এটা যে কি ক্ষমতাবান একটা জিনিস এটা আল্লাহ ভালো জানেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত বেড়ে যায়, হায়াত কমে যায়, আর অনেক ঘটনা ঘটে যায়। তাহলে দোয়ার প্রভাব অবশ্যই রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে বলেছেন, দোয়া চাইতে বলেছেন। দোয়ার প্রভাব তো অবশ্যই রয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 5-7 বছর আগের একটি ঘটনা। ঘটনাটির সাল 2019। আমি আর আমার 3 বন্ধু রিফাত, তানভীর আর ইমরান সিদ্ধান্ত নিলাম ঈদের ছুটিতে গ্রামের পুরনো জমিদার বাড়িতে একটি রাত কাটাবো। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো। গ্রামের সবাই বলতো সূর্য ডোবার পর ওখানে কেউ যায় না। আমরা এইসব বিশ্বাস করতাম। সন্ধ্যা 7টার দিকে বাড়িতে পৌঁছালাম। বিশাল ফটক, ভাঙ্গা বারান্দা, শ্যাওলায় ঢাকা দেয়াল, সব মিলিয়ে অদ্ভুত একটা নীরবতা। রাত 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিলাম। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ। আমরা ভাবলাম হয়তো বিড়াল, কিন্তু শব্দটা থামলই না, বরং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। আমরা টর্চ নিয়ে এগোলাম। সিঁড়ির মাঝখানে গিয়ে দেখি কেউ নেই। আর ঠিক তখনই ইমরান ফিসফিস করে বলল, তোরা কি কারো নিঃশ্বাসের শব্দ শুনেছিস? আমরা সবাই থেমে গেলাম। আমাদের চারপাশে কেউ নেই, কিন্তু একদম কানের কাছে কেউ যেন ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। আমি টর্চ ঘুরিয়ে চারদিকে আলো ফেলতেই শব্দটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। আমরা নিচে নেমে এলাম। রাত ঠিক তখন 1টা। হঠাৎ রিফাত চিৎকার করে উঠল। ওর ফোনে একটা ছবি এসেছে, কিন্তু কেউ পাঠায়নি। ছবিটি ছিল ঠিক এই ঘরের, শুধু পার্থক্য একটাই, ছবিতে আমরা 4 জন বসে আছি, আর আমাদের পিছনে দাঁড়িয়ে আছে 5ম একজন। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু সাদা ধুতি। আমরা ভেবেছিলাম হয়তো কেউ মজা করছে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। ছবিটা ডিলিট করলাম, কিন্তু 1 মিনিট পর পরই ছবিটা ডিলিট করার পরও আবারও ফোনে ফিরে এলো। এবার ছবির মানুষটা একটু সামনে, আমাদের আরো কাছে। তৃতীয়বারও ছবিটা ফিরে এলো। এবার দেখা গেল সে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর যেখানে আমি বসেছিলাম সেখানে আমি নেই। আমি যেন ছবি থেকে হঠাৎ হারিয়ে গেছি। আর ঠিক তখনই বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, একজন বের হয়ে আয়। আমরা দরজা খুলি, কিন্তু 5 মিনিট পর আবারও সেই ডাক, এবার খুব স্পষ্ট, আমার নিজের কণ্ঠে, রিফাত দরজা খোল, আমি বাইরে আছি। ভিতরের সবাই আমার দিকে তাকাল। আমি তো তাদের সামনেই বসে আছি, তাহলে বাইরে কি?
ভোর হওয়ার আগে আর কোনো শব্দ হয়নি। সকালবেলা গ্রামের এক বৃদ্ধ এসে বললেন, তোরা কি রাতে কারো ডাক শুনেছিস? আমরা বৃদ্ধকে সব ঘটনা খুলে বললাম। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই বাড়ির পুরনো মালিক মারা যাওয়ার আগে নাকি বলেছিলেন যে রাতে কেউ এখানে 4 জন থাকে, ভোরের আগে সে 5 জন হয়ে যায়, আর সকালে একজনের স্মৃতি কেউ মনে রাখতে পারে না। আমরা আবারও এই ঘটনাটি শোনার পর হেসে উড়িয়ে দিলাম। কিন্তু বাড়ি ফিরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের তোলা সব গ্রুপ ছবিতে আমি নেই, বন্ধুদের ফোনেও নেই। কেউ মনে করতে পারছিল না ওই রাতে আমি কোথায় ছিলাম। শুধু আমার ফোনে শেষ একটি অডিও রেকর্ড ছিল, রাত 3:17। পুরো রেকর্ডিংয়ে কোনো কথা নেই, শুধু ধীরে ধীরে একটি কণ্ঠ বলছে, এখনো একজন বাকি। অডিওটা শোনার পর আমার বুকের ভিতরটা হঠাৎ কেন জানি না ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে রিফাতকে কল দিলাম। ও বলল, আপনি কে? আমি ভেবেছিলাম হয়তো আমার সাথে মজা করছে। আমি বললাম, আমি সাহেব। ও কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, দুঃখিত, আমি এই নামে কাউকে চিনি না। আমার হাত যেন সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করলো। এক এক করে তানভীর আর ইমনকেও আমি ফোন দিলাম। তাদের দুজনেরই একই উত্তর, তারা যেন আমাকে কোনোদিনও চিনতই না। পরের দিন আমি গ্রামের সেই বৃদ্ধর কাছে ফিরে গেলাম। বৃদ্ধ আমাকে দেখে বললেন, তুই ফিরে এসেছিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আপনি আমাকে চিনেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবাই ভুলে যায়, কিন্তু যে বাড়ি মানুষকে নিয়ে খেলে সে কাউকে পুরোপুরি মুছে ফেলতে পারে না। বৃদ্ধ আমাকে বাড়ির পুরনো নথি দেখালেন, একটি হলদে ডায়েরি, আর ডায়েরির শেষ পাতায় লেখা, যে পঞ্চম ছায়াকে দেখবে সে আর আগের জীবনে পুরোপুরি ফিরতে পারবে না। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম, কিন্তু সেদিন রাতেই আরেকটি ঘটনা ঘটল। আমার ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার ঘরের দরজায় 3 বার টোকা দিল, টক টক টক। আমি উঠে দরজা খুললাম, বাহিরে কেউ নেই। ফিরে এসে দেখি বিছানার উপর সেই পুরনো জমিদার বাড়ির একটি সাদা কালো ছবি। ছবিটা আমি আগে কখনো দেখি, কিন্তু ছবির বারান্দায় দাঁড়িয়ে ছিল 5 জন। 4 জনের মুখ পরিষ্কার, 5ম জনের মুখ অন্ধকারে ঢাকা, আর ছবির এক কোণে ছোট্ট করে লেখা, আগামী পূর্ণিমায় ফিরে এসো, এবার তোমার পালা শেষ করতে হবে। আমি ছবিটি আগুনে পুড়িয়ে ফেললাম, ছবিটি ছাই হয়ে গেল। কিন্তু পরের দিন সকালে ছবিটা আবারও আমার টেবিলের উপরে, একটুও পড়েনি। শুধু এবার নতুন একটা জিনিস যোগ হয়েছে, ছবির নিচে আজকের তারিখ, আর তার পাশে আমার নাম লেখা। আমি জানতাম যে আমি ওখানে না গেলেও হয়তো আর শান্তি পাবো না, তাই একাই রওনা দিলাম সেই পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রামে পৌঁছাতেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। পুরো গ্রাম যেন নিস্তব্ধ, কুকুরের ডাকও যেন নেই, ঝিঝি পোকার শব্দও যেন নেই, শুধু বাতাসে শুকনো পাতার খসখস খস শব্দ। বাড়ির সামনে পৌঁছাতেই দেখি বিশাল লোহার ফটকটা নিচ থেকে ধীরে ধীরে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকলাম। ঠিক তখনই পিছনে তাকিয়ে দেখি ফটকটা আবার নিচ থেকেই বন্ধ হয়ে গেছে। এবার আর বের হওয়ার রাস্তা নেই। বারান্দার ভিতরে ঢুকতেই দেখি মেঝেতে ধুলোর উপর 5 জোড়া পায়ের ছাপ, আর সামনের দিকে আরেকটা। আমার ঠিক পেছনে আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম কেউ নেই, কিন্তু এবার স্পষ্ট আমি শুনতে পেলাম আরেক জোড়া পায়ের শব্দ। আমি 1 পা ফেলছি, সেও যেন 1 পা ফেলছে। আমি থামলে আবার দেখতেছি সেও থামছে, কিন্তু
আমি যতবার পেছনে তাকাই ততবারই কেউ নেই। আমি চারপাশে ভালোভাবে লক্ষ্য করি, দেখি কেউ নেই। উপরে পুরনো দরজাটা অল্প খোলাই ছিল, ভিতর থেকে হালকা আলো বের হচ্ছিল। দরজাটা ঠেলে খুলতেই দেখি একটা বিশাল ঘর। ঘরের মাঝখানে 5টা কাঠের চেয়ার, 4টায় ধুলো জমে আছে। পঞ্চম চেয়ারটা একদম পরিষ্কার, যেন কেউ একটু আগেই উঠে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বসো। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। আবারও সেই কণ্ঠ, তোমার জায়গা খালি আছে। আমার বুক যেন ধরপড় ধরপড় করতেছিল। হঠাৎ সব দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল, টর্চ নিভে গেল, ঘরটা অন্ধকার। তারপর এক এক করে 5টা মোমবাতি জ্বলে উঠল। প্রতিটি চেয়ারের সামনে একটা করে। শেষ মোমবাতিটা জ্বলার সঙ্গে সঙ্গেই আমি দেখলাম আমার সামনে আরেকজন দাঁড়িয়ে আছে। সে হুবহু আমার মতোই দেখতে, একই পোশাক, একই চোখ, সব কিছুই যেন একই। সে শুধু মুচকি হেসে বলল, তুই এতদিন বাহিরে ছিলি, এবার আমি বাহিরে যাব। এরপর হঠাৎ সব আলো নিভে গেল। ভোরবেলা গ্রামের মানুষ আমাকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় পেল। আমি বেঁচে ফিরেছিলাম, কিন্তু ফিরে আসার পর সবাই বলল আমি নাকি আগের মতো নেই। আমার মা বলতেন আমি মাঝরাতে ঘুমের মধ্যে অচেনা ভাষায় নাকি কথা বলতাম। আয়নার নিজের দিকে তাকিয়ে অনেকক্ষণ নাকি তাকিয়ে থাকতাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ছবি তুলতেই আমার পিছনে একজন মানুষ দেখা যেত। তার মুখ দেখা যেত না, শুধু দাঁড়িয়ে থাকত, যেন সে অপেক্ষা করছে আরেকজনের জন্য। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্ত। আমি সামির আনসারি আজকের এপিসোডে এখন শারজিলের ঘটনা শেয়ার করতে যাচ্ছি। শারজিলের ঘটনা আপনারা বিগত কয়েকটা এপিসোডে শুনেছিলেন। অনেকেই প্রশ্ন করেছেন এবং মেসেজ দিয়েছেন বেশিরভাগ সময় আমাকে যে শারজিলের ঘটনা কেন শেয়ার করা হচ্ছে না। আসলে ঘটনাটা অনেক মাধ্যম হয়ে তারপর আমার কাছে আসে। এই ঘটনাটা কাতার থেকে আমাকে পাঠিয়ে থাকেন ইমরান মির্জা ভাই। তিনি তারই একজন পাকিস্তানি বন্ধু আছে আয়াজের কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন। আর আয়াজ ভাইয়ের বন্ধু হচ্ছে শারজিল, যে কিনা পাকিস্তানে থাকে। শারজিলের ঘটনা শুরু করবার আগে একটা বিষয় বলে দিতে চাই যে শারজিল এমন একটি ছেলে যে কিনা রহস্যময় যে মৃত্যুগুলা ঘটতো সেই কারিনগুলোকে দেখতে পেত। মাঝে মাঝে সে ভালো মানুষেরও কারিন নাকি দেখতে পেত। আর শারজিলের এক ঘনিষ্ঠ বন্ধু আছে আলী, যে কিনা পুলিশে চাকরি করে। তো এই যে রহস্যময় মৃত্যুগুলা ঘটতো সেই রহস্যগুলা বের করবার জন্য সে আলীর সাহায্য নাকি সে নিত। তো এখন আমি চলে যাচ্ছি শারজিলের আরেকটি ঘটনায়, এবং শারজিলের এই ঘটনায় আমি নিজে শারজিল হয়ে ঘটনাটা এখন আপনাদের মাঝে শেয়ার করব। চলে যাচ্ছি আমি শারজিলের ঘটনা এবং হয়ে যাচ্ছে আমি শারজিল। মাফ করবেন আমায়, অনেক দিন হয়ে গেল তেমন কিছুই আমার সাথে ঘটেনি, এবং পারিবারিক এবং ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে আমি ঘটনা শেয়ার করতে পারছিলাম না। একটা কথা বলতে চাই সবাইকে, অনেকদিন জিনদের সাথে চলতে গিয়ে আমার স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল, অনেকটা রোগা হয়ে যাচ্ছিলাম, শুকিয়ে যাচ্ছিলাম। কারণ জিন মানুষের সাথে থাকতে থাকতে একটা সংযোগ তৈরি করার পর মানুষের শক্তিটা তারা ব্যবহার করতে থাকে, তাই মানুষের স্বাস্থ্য কিন্তু তখন দ্রুত খারাপ হয়ে যায়। আশা করি আমার এই সমস্যাগুলা আপনারা বুঝবেন। একদিন আমার বন্ধু আলীর কাছ থেকে একটা ফোন পাই। ফোনে সে আমাকে বলে যে একজন আসামি হাজতে আছে, সে নাকি আমার সাথে দেখা করতে যায়, এবং সে নাকি একজন ফাঁসির আসামি। সে নাকি তার নিজের ছোট ভাই এবং ছোট ভাইয়ের পুরা পরিবারকে ছুরি দিয়ে খুন করে হত্যা করেছে। কিন্তু তার দাবি সে নাকি খুন করে নাই, তাকে অযথা হাজতে আনা হয়েছে। যদি আমি চাই তাহলে তার সাথে দেখা করতে পারবো, এবং সে নাকি আমার সাথে দেখা করতে যায়, অনেক চিলাচিলি করছে থানায়। বিশেষ করে আলীকে এই কথাটা বলছে, এবং সে আমার কথা অনেক শুনেছে। আমি তখন আলীকে বলি যে আমি ভেবে চিনতে তারপর তোমাকে জানাবো। 2-3 দিন হয়ে গেল
আমি ওই লোকটার কথা ভাবছিলাম যে কিনা আসামি ছিল। সে আমার সাথে দেখা করতে চায় কেন? আর আমি তার সাথে দেখা করে কী বা করব? ও কি চাচ্ছে আমার কাছ থেকে? আর যদি কিছু চায়, আমি কিভাবে তাকে সাহায্য করতে পারি? তার উপর সে একজন ফাঁসির আসামি, সে একটা খুনি। ভাবতে ভাবতে আমি অজানায় চলে যাই। আমি মিরাজ সাহেবের দেওয়া সেই পাথরটা আমার মাথায় লাগিয়ে চোখ বন্ধ করে ভাবতে থাকি। আমি মিরাজ সাহেব সম্পর্কে একটু জানাতে চাচ্ছি যে মিরাজ সাহেব একটি কারিন, যার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, এবং সে আমাকে একটা পাথর দিয়েছিল তার সাথে দেখা হওয়ার পর, এবং সে বলেছিল এই পাথরটা যদি আমি মাথা বা কপালের সামনে রাখি তখন সে হাজির হবে এবং সে আমাকে নানাভাবে সাহায্য করবে। যাই হোক, আমি তখন সেই পাথরটা আমার কপালের সামনে এখানে রাখি এবং রাখার সঙ্গে সঙ্গে ভাবতে থাকি যে আমার কি করা উচিত এবং আমি কি সিদ্ধান্ত নিব, এবং মিরাজ সাহেবকে চাচ্ছিলাম যে আমার সামনে আসুক। হঠাৎ করে আমি গাংচিল পাখির ডাক শুনতে পাই। আমার পাটা মনে হচ্ছিল যে সমুদ্রের পাড়ে আছে। বুঝে গিয়েছিলাম আমি আবার সেই জায়গায় এসে পড়েছি যে জায়গায় আমি এর আগে এসেছিলাম। আমি দেখি এখন আমি নিজেকে সমুদ্রের পাড়ে এবং মিরাজ সাহেব আমার পাশে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকাতে সে বলে উঠল, শারজিল বাবা, কই যাও? কি ওর কাছে যাবা যে তোমাকে ডাকছে? ও কিন্তু নির্দোষ, আমি আগেই বলে দিলাম। আমি মিরাজ সাহেবকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম, তার আগেই তিনি সব উত্তর দিয়ে ফেলল। কিভাবে দিল আমি বুঝতে পারি না। তখন তিনি নিজেই বলে উঠলেন, শারজিল, আমরা জানতে পারি অনেক কিছুই। থাক বাবা, এগুলো নিয়ে আর না ভাবলেও হবে। সময় হলে তুমিও জানতে পারবা, চিন্তা করার কিছুই নাই। আর আমাকে মাফ করে দিও, আমি অনেক দিন পর তোমার সাথে দেখা করতে আসলাম, মাঝে দিয়ে আর দেখা করতে আসিনি। সময় হয় নাই বলে আমি আসি নাই। আর যখন তোমার দরকার হবে আমাকে ডাকবা, আমি এসে পড়ব। আমাকে মনে করবা, ইনশাল্লাহ আমি তোমার সামনে এসে পড়ব। এটা বলা মাত্রই তিনি আমাকে জড়িয়ে ধরে এবং আমার চোখ থেকে মনের অজান্তে পানি ঝরতে থাকে। আমি আমার চোখ আবার বন্ধ করে দিই এবং দেখি যে গাংচিল পাখির যে ডাকগুলা ছিল সেটা শোনা যাচ্ছে না। চোখটা খুলে দেখি আমি আমার নিজের বাসাতেই আছি। একটু মাথাটা ঘুরিয়ে আমি কেন জানি মনে হচ্ছিল যে ফ্লোরে এখন পড়ে যাব, কারণ প্রচণ্ড তখন মাথা ঘোরাচ্ছিল। ফিল করতে থাকি কেউ একজন আমাকে ধরলো, তারপর আমাকে ফ্লোরে উঠিয়ে বসালো। মানে আমি এটা যখন দেখবো যেটা কে আমাকে ধরে উঠে বসালো, তখন আমি দেখি যে একটা ছোট বাচ্চা ছেলে আমার মাথার পাশে, আমি তার ঠিক বুকের যে অংশটা আছে সেখানে হেলান দিয়ে বসে আছি। সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং তার বয়স ছিল 15 কি 16। সে স্কুল ড্রেস পরা ছিল, এটা কালো হাফ প্যান্ট পরা এবং সাদা শার্ট পরা। এই ছেলেটা আমি আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না। হঠাৎ করে শুনি পাশায় কলিং বেল কেউ চাপছে। পাশে তাকায় দেখি সে ছেলেটা আর নাই। দরজাটা খুলে তখন দেখি যে আলী এসেছে এবং তার পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে সে আমার বাসায় এসেছে এবং সে আমার বাসায় কিছু নাস্তা করবে, সেই নাস্তা নিয়ে আসলো। তো কিছুক্ষণ ওদের সাথে সময় কাটালাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। তা আলী বলল যে কি ভাবলা, দেখা করবা ওই আসামির সাথে? আমি বললাম হ্যাঁ, যেতে হবে। তো আমাকে জানাবা যে কখন আমার ওর সাথে দেখা করতে হবে। তা আলী আমাকে এরকম একটা সময় দেয়, সময় দিয়ে বলে যে তুমি অমুক তারিখে ওর সাথে দেখা করতে আসো, তাহলে আমি এরকমভাবে সব কিছু ঠিকঠাক করে রাখবো। তো আলীর কাছে আমি এটা জানতে পারলাম যে ওর নাম হচ্ছে হামজা। হামজা নাকি খুব ভদ্র এবং কোনো রকম সে রাগও করে না, কারোর সাথে কোনো বাজে ব্যবহারও করে না। সে শুধু আসার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করছে থানায়, এবং সে বারবার বলছে যে হাজতে যে সে আছে সে নাকি একবার হলেও আমার সাথে দেখা করতে চায়, কিন্তু আমাকে সে কিভাবে চিনে সেটা নাকি আলী আর বলতে পারে না। শুধু আলী এতটুকুই বলে যে তুমি থানায় আসো, আসলে তারপর বাকি কথা হবে। যাই হোক, তারপরে আমি সেখানে নির্দিষ্ট দিনে সেই থানায় যাই। তারপর সে আসে। তো আসার পর হামজা আমাকে দেখেই প্রচণ্ড কেঁদে ওঠে এবং কেঁদে ওঠার পর সে আমাকে আমার দিকে তাকে আমাকে অনেকক্ষণ ধরে আমার সাথে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সে কান্নার জন্য কিছুই বলতে পারছে না। সে শুধু এতটুকুই বলছে যে আমি নির্দোষ, আমি খুন করি নাই, আমি খুন করতে পারি না আমার ভাইকে।
এই বলে সে আবার কান্না শুরু করে। আমার কেন জানি মনে হলো যে হামজাকে বিশ্বাস করা যাবে, ওকে সাহায্য করা যাবে, এবং আমি তখন আলীকে রিকোয়েস্ট করি যে ওকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, আমি তো ওর সাথে আলাদা কথা বলতে পারবো না, দেখো। তখন আলী বলে যে না দেখো, থানায় কিছু নিয়ম আছে, আমাকে সামনে থাকতে হবে, তুমি যা বলো সামনাসামনি বলো। তারপর সেই হামজা সে বলতে শুরু করে, তার সাথে অনেকক্ষণ কথা হয় এবং হামজা বলে যে হামজার বাবা মা ছোটোবেলাতেই মারা গিয়েছে একটা রোড অ্যাক্সিডেন্টে। তাদের কোনো রিলেটিভও ছিল না যে ওদের দায়িত্ব নেবে। হামজা আর ওর একটা ছোট ভাই ছিল, যতটুকু সম্পত্তি ছিল ওদের দুজনেরই ছিল এবং ওদেরকেই ভোগ করতে হবে। তার পাশাপাশি হামজা দিন রাত অনেক কাজ করতো বাইরে, এবং কাজ করে সে চেয়েছিল যে যা ইনকাম করবে তার ভাইয়ের জন্য সে করবে, সে নিজের জীবনের দিনে কখনো তাকায় নেয়। কীভাবে হামজার দিন ভালোই কাটতে থাকে তার ছোটো ভাইকে নিয়ে। তার ছোটো ভাইও বেশ ভালোই পড়ালেখা করছিল। একদিন তার ছোট ভাই চাকরিও পেয়ে যায়। বাসায় এসে হামজাকে জানায় এবং হামজা এলাকায় সবাইকে এরকম মিষ্টি খাওয়ায়। তো হামজা একদিন তার ছোট ভাইকে জিজ্ঞাসা করে যে দেখো, তুমি তো চাকরি বাকরি করলা, এখন তোমার সামনে সিদ্ধান্ত কি, মানে চাকরি শুরু করছো, তোমার সিদ্ধান্তটা কি? তখন নাকি তার ছোট ভাই বলে যে ভাইয়া দেখো, কিছু মনে না করলে একটা কথা বলি, আমি একটা মেয়েকে পছন্দ করি এবং তাকে আমি বিয়ে করতে চাই, এখন তুমি যদি রাজি হও তাহলে তাদের বাসায় প্রস্তাব পাঠাও। তখন হামজা ছোটো ভাই এটাও বলে যে ভাইয়া তুমি যদিও বিয়ে করো না এখনও, তবু আমি এই কথাটা মুখে সাহস নিয়ে বলে ফেললাম, এখন তুমি দেখো কী করা যায়। তারপর কিছুদিনের মধ্যে ওদের হামজা নাকি ছোটো ভাইকে এবং সেই মেয়েকে বিয়ে করিয়ে দেয়, এবং তারপরও তাদের বাসায় এরকম ওঠার পর বেশ ভালোই নাকি তাদের দিন কাটছিল। তো একটা বিষয় হামজা যেটা বলে, সে একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা কোনো একটা কারণে মারা যায় দেখে তাকে আর হামজা বিয়ে করতে পারেনি দেখে সে আর বিয়েও করে না হামজা কখনোই। তারপর নাকি সে অনেক দিন এরকম মানে প্রতিজ্ঞা করেছিল সে বিয়ে নাকি আর করবে না। যা হোক, তো হামজা যে ছোটো ভাই যে মেয়েটাকে বিয়ে করেছিল, মানে হামজার ছোটো ভাইয়ের বউয়ের এক বোন ছিল, বড় বোন, তার নাম ছিল নূর। তো সেই নূর নাকি আবার হামজাকে অনেক পছন্দ করত। সে বিয়ের প্রস্তাবও জানিয়েছিল, কিন্তু হামজা এটা নাকচ করে দিয়েছিল, কারণ হামজা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল যে সে নাকি আর বিয়ে শাদী করবে না, কারণ সে তাকে একজনকে পছন্দ করতোই যে কিনা মারা গিয়েছে। যা হোক, তো এটা নিয়ে যখন ওদের বাসায় নূরকে জানিয়ে দেওয়া হয় যে হামজা বিয়ে করতে রাজি না, তখন নাকি নূর বেশ বাজে ব্যবহার করে তার মানে হামজার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের ওয়াইফের সাথে, এবং বলে যে এটা কীভাবে কী করা যায় আমি দেখে নিব। তো এটা জানানোর পর যখনই সেই ছোটো ভাই তার শ্বশুর বাড়িতে যেত, তার সাথে এরকম বাজে ব্যবহার করা হতো। তা আস্তে আস্তে এরকম ভালোই দিনকাল যাচ্ছিল। তো হামজা আসলে এরকম মানে সে নাকি এরকম তার ছোটো ভাই শ্বশুর বাড়িতে খুব একটা যেত নেই একটা কারণে। তো একদিন তার ছোটো ভাইয়ের মানে ওর ছোটো ভাইয়ের যে ওয়াইফ আছে সে নাকি সে মানে বাসায় কোনো একটা কারণে সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর তাকে হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানায় যে উনি যে ব্যথা পেয়েছে, ওনার ছোট পেটে একটা নিউবর্ন বেবি ছিল, সেটা মারা গিয়েছে। এটার পর ওনাদের মন বেশ খারাপ ছিল এবং তখন তিনি পিছনে হাড়ে বেশ ব্যথাও পায়। তারপর মোটামুটি আবার বাসায় এসে সুস্থ হয়। এরপর ওনার ছোট ভাইয়ের বউ এতটুকুই শুধু বলতে থাকে যে সে নূর আমাকে শিক্ষাটা দিল, কারণ ছোট ভাইয়ের বউ তার বড় বোনকে দেখতে পারতো না, কারণ সে নূর নাকি ব্ল্যাক ম্যাজিক করতো। এবং ছোট ভাইয়ের বউ এই কথাটা বলার পর হামজা বেশ সন্দেহ হয়ে যায়, কি এবার এই কথা তো বলার কথা না। তখন সেই ছোট ভাইয়ের বউর কাছ থেকে হামজা শুনতে পারে যে নূর নাকি অনেক আগে থেকে ব্ল্যাক ম্যাজিক করতো এবং এই জন্য তার আগের স্বামী তাকে ডিভোর্স দিয়েছিল। তো দিন ভালোই যাচ্ছিল, আর তাদের বাসায় আসছিল খুব একটা কোনো ঘটনা ঘটে না। কিন্তু এর যে দিন তার কয়েকদিন পর, এক বছর খানিক পর থেকে, এক বছর পর হবে, তারপর থেকে হামজাদের বাসায় বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বাসায় নাকি অনেক কিছু হারিয়ে যাচ্ছিল, অনেক কাপড় চোপড় পাচ্ছিল না, ব্যবহার করার জিনিস পাচ্ছিল না। তো এই জিনিসগুলা ওদেরকে ভাবাতে থাকে। এদিক দিয়ে ওই নূরকেও তারা সন্দেহ করতে পারছে না, কারণ নূর তো যদি কিছু করার থাকে তাহলে আগেই করতে পারতো, এক বছর পর কেন গিয়ে করবে। তারপর নূরকে ডাকা হয় যদিও, তারপর ফ্যামিলির মাধ্যমে সবাইকে ডাকা হয়। ও জানায় যে ও এলাকা ছেড়ে চলে যাবে, কিন্তু আসলে এটাও সে বলে যে এলাকা ছেড়ে চলে গেলেও সে
যা করছে এটা চালিয়ে যাবে, মানে সে স্বীকার করেছিল সেই কাজগুলো সেই ঘটাচ্ছে। যাই হোক, তারপর নূরকে এরকম ওদের বাড়ি থেকে এরকম বের করে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে, এবং অনেক রিলেটিভের বাসায় অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানেই থাকতে বলে, এবং এটা নিয়ে অনেক বিচার হয়। যাই হোক, হামজা যেটা বলে বেশ কয়েকদিন যাচ্ছিল, তারপর ওর যে ছোট ভাই, সেই ছোট ভাইয়ের একটা তারপর বাচ্চা হয়। তারপর এদিকে নূর আর কোনো সমস্যা করে না, এবং বাচ্চা হওয়ার পর ওদের দিনকাল নাকি খুব ভালোই যাচ্ছিল। বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে, এবং সে বড় হতে হতে যখন তার মানে এরপর ওদের ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা নেই, 8-10 বছর উপর হয় বাচ্চাটার বয়স। তো এরকম যখন বাচ্চাটার বয়স নাকি 13 কি 14 বছর, তো একদিন বাসায় ফিরে হামজা দেখতে পায় যে বাসায় নাকি রক্তের ছোপ ছোপ ছিটিয়ে আছে পুরো সে ঘরে। তো সে সব রুমগুলা খুঁজতে থাকে আসলে কি ঘটনা ঘটলো, দরজা খোলা, রক্তের ছোপ ছোপ। সে ডাইনিং রুমে তার ছোট ভাইকে পড়ে থাকতে দেখে। সে গিয়ে দেখে ছোট ভাইয়ের বাচ্চাটাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এবং তার ছোট ভাইও। সে কাছে যখন যায় তখন দেখে যে তার ভাই এবং তার ভাইয়ের স্ত্রী দুজনে মৃত অবস্থায় পড়ে আছে, এবং তাদেরকে কেউ মনে হচ্ছে ছুরি দিয়ে কেউ আঘাত করেছে। এবং সঙ্গে সঙ্গে যখন ছোট ভাইয়ের বাচ্চাটাকে দেখে যে বাচ্চাটার পেটেও ছুরি লাগানো। সে তার ভাই এবং তার ভাইয়ের বউ শরীরটা ধরে দেখে যে প্রচণ্ড ঠান্ডা, এবং সে ছোট ভাইয়ের বাচ্চাকে যখন দেখতে যাবে দেখছে তখন নাকি তার জান ছিল। সে তাড়াতাড়ি হামজা তখন সে বাচ্চাটাকে নিয়ে বাসার থেকে বের হয়, এবং গেটে আশেপাশে যারা ছিল তাদেরকে হাত পা ধরে বলে যে দেখেন তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে, এবং প্রচণ্ড চিৎকার করছিল, সে সাহায্য চায়। তো এরকম এলাকার একটা লোক আসে এবং এসে তাকে বলল যে বাচ্চাটা আসলে এখন আর বেঁচে নাই, ওকে হসপিটালে নিয়ে লাভ হবে না। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হামজা নাকি পুরো পাগল হয়ে গিয়েছিল। সে তার কোলে রেখে বাচ্চাটাকে নিয়ে যায়। তো হসপিটাল থেকে তারপর ডাক্তাররা ডিক্লেয়ার দেয় যে না, আসলে সে বেঁচে নাই। সে পুরো পাগলের মতো হয়ে যায় নাকি হামজা। মনে মনে ভাবতে থাকে যে কী ঘটনাগুলো ঘটলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পড়ে ওদের বাসায়। পুলিশ আসার পর লাশগুলো নিয়েই যায়, এবং সঙ্গে সঙ্গে হামজাকেও সাথে নিয়ে যায়। এবং এলাকাবাসী তখন একটা গুজব ছড়ায় দেয় যে হামজাই তার পরিবারের যারা ছিল তাদেরকে হত্যা করেছে সম্পত্তির লোভে, মানে সম্পত্তির যাতে পেতে পারে এই আশায় নাকি সে হামজা হত্যা করেছে। এটা বেশ কয়েকজন লোক নাকি এটা তখন ছড়িয়ে দেয়। এদিকে হামজাও মেন্টালিভাবে অনেক অসুস্থ হয়ে যায়। সে ভাবতে থাকে যে এত বছর আমার ভাইয়ের সাথে ছিলাম, কোনো সমস্যা হলো না, এলাকাবাসী হঠাৎ করে কেন এই কথাগুলো আমাকে বলবে। তারপর তাকে তো এরকম নিয়ে আসা হয় এখানে, এবং নিয়ে আসার পরে তখনও তাকে আদালতে তোলা হয়নি। তো এই জন্য সে এই কথাগুলো শেয়ার করে। তো আমি এইসব শুনছিলাম আর ভাবতেছিলাম যে আসলে কি হচ্ছে, এগুলো আসলে ঠিক বলতেছে না মিথ্যা বলতেছে। চোখের সামনে এতগুলা ঘটনা হামজা বলল। তো তখন আমি হামজাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যে বাচ্চাটা ছিল তোমার ভাইয়ের যে ছোট বাচ্চাটা, ওর বয়স কেমন হয় বলো তো। তো তখন হামজা তার বয়সটা বলে, যেটা আগে বলেছি 13-14 কি 15 এরকম একটা বয়স সে বলে। হঠাৎ আমি তাকে জিজ্ঞাসা করি, মানে আমি হামজাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বাচ্চাটা মারা যাওয়ার সময় কি পোশাক পরা ছিল। তখন হামজা বলে একটা স্কুলের পোশাক পরা ছিল, সাদা শার্ট, কালো হাফ প্যান্ট। এবার আমি আস্তে আস্তে সব বুঝতে চেষ্টা করি। হামজা যা জানালো সেটা শোনার পর আমি ভাবতে থাকি যে এই বাচ্চা ছেলেটাকেই হয়তোবা আমি কয়েকদিন আগে দেখেছিলাম আমার বাসায়। আমি বললাম হামজাকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চান তাহলে ইনশাল্লাহ এটা একটা সমাধান হবে, আর নামাজ পড়তে থাকুন। আমি সেই হামজাকে এটাও বললাম। আমি ওখান থেকে বের হই, দেখি হ্যাঁ আলী আছে, আমার আলী বাইরেই আমার জন্য ওয়েট করছিল। আলী আগেই এখান থেকে হয়তো চলে গিয়েছিল, আমি এটা বলতে পারিনি তখন। আলী চলে যাওয়ার পর আলী এবং আমি আমার বাসায় এরকম একসাথে যাওয়া শুরু করি। তো গাড়িতে সব কিছুই আমি আলীকে শেয়ার করলাম যে আসলে কী কী ঘটনাগুলো শুরু থেকে ঘটেছে, আমরা যেটা বললো, এবং এটা বললাম যে এই ছেলেটাকে আমি দেখেছিলাম, এবং কীভাবে দেখেছিলাম সেটা আলীকে আমি বলি। আলী আমাকে বলে যে এখন কী করবা আর কিভাবে এই ছেলেটাকে সাহায্য করতে পারবে, আমি তোমাকে কীভাবে সাহায্য করব, আর এই ছেলেটাকে আসলে দোষী না নির্দোষ। আমি বলি যে হামজার কেস ফাইলটার দরকার, একটু ম্যানেজ করতে পারো কিনা দেখো তো। আর একটা জিনিস দেখবা যে ওই ডিভোর্সি মহিলা যে ছিল, যে নূর, যে কিনা হামজার ছোট ভাইয়ের বউয়ের বড় বোন ছিল,
তাকে খুঁজে বের করতে হবে। সে হইল মেইন ক্রিমিনাল, সে কিছু একটা ব্ল্যাক ম্যাজিক করেছে। আলী বলে আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ম্যানেজ করতেছি, আর ওই মহিলার ব্যাপারটা আমি খোঁজ নিচ্ছি, আর তুমি যদি কিছু জানতে পারো আমাকে জানাই দিও, বাকিটা আমি দেখবো কি করা যায়। তো দেখি আমার বাসার সামনে আমি চলে এসেছি এবং আলীকে বিদায় জানানোর পর বাসার দরজা আমি খুলেই বাসার ভিতরে ঢুকলাম। কেন জানি আমার মনে হচ্ছিল যে রুমটা যে অন্ধকার, হঠাৎ করে আমি বসে পড়লাম দরজাটা লাগানোর পর এবং মনে হচ্ছিল যে আমি একটা অন্য জায়গায় ঢুকে পড়েছি, এটা আমার বাসা না। পিছিয়ে তাকিয়ে দেখি দরজাটা সেখানে নেই, সে জায়গায় দেখছি আমি গাছপালা। হঠাৎ করে দেখছি যে দিনের থেকে কেন জানি রাত হয়ে গেল, কারণ যখন আমি আমার বাসার সামনে পৌঁছাই তখন মোটামুটি আলো ছিল, কিন্তু আমার বাসাটা যদিও ভিতরে একটু অন্ধকার, কিন্তু এবার প্রচণ্ড অন্ধকার মনে হচ্ছিল। আমি অন্ধকারের মধ্যে শুধু একটা দেখলাম চাঁদের আলো, এবং ততটুকু আমি দেখতে পাচ্ছি, যতটুকু আলো সেখানে আসছে, এবং আমি দেখছি যে একটা বাচ্চা সেখানে খেলাধুলা করছে। হঠাৎ করে আমার পাটা কেন জানি হাঁটতে হাঁটতে সেখানে পিছল খেয়ে পড়ে যায়, মানে পিছল খেয়ে আমি পড়ে যাই। তখন আমি বুঝতে পারি না যে আমার সাথে কী ঘটছে। আমি ভয় চোখটা বন্ধ করছিলাম, চিৎকার করছিলাম। হঠাৎ করে ফিল করি কে যেন একটা হাত দিয়ে আমার হাতটা ধরে টান দিল। চোখটা খুলে দেখি আমি আমার বাসায়, আমি আমার হাত ধরে আমি নিজেই বসে আছি, এবং সেই ছোট ছেলেটাকে আমি দেখলাম, যে কিনা এখন দেখি আমার বাসার সামনে। ছেলেটার চোখের দিকে তাকে আমি দেখি তার চোখগুলো বেশ জলজল করছিল কান্নায়। সে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, কেন জানি আমার খুব ইমোশনালভাবে খারাপ লাগছিল, খুব কান্না ফিল হচ্ছিল। আমি তখন ছেলেটাকে জড়িয়ে ধরলাম আর আমি চোখটা বন্ধ করলাম। আমি বুঝে গেলাম যে এটা সেই হামজার ছোট ভাইয়ের ছেলে হবে, যে কিনা যার কারণে কিনা এখন আমার সামনে। আমি তাকে জিজ্ঞাসা করতে থাকি আসলে কী ঘটনা ঘটেছিল। আমি শুধু এতটুকু ফিল করতে থাকি যে ব্ল্যাক ম্যাজিকের কারণেই এই ফ্যামিলিটাকে শেষ করে দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই যে এখন আমি শারজিলের ঘটনাটা শেয়ার করলাম, এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। এটা সম্পূর্ণ ঘটনা এখনও পাঠানো হয়নি, কিছু অংশ এখনও বাকি আছে। কী পরবর্তীতে ঘটেছিল সেটা শারজিল শেষ মুহূর্তে বলেছে সে তা খুবই দ্রুত জানিয়ে দিবে। সে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়ে এই ঘটনাটা পাঠানোর সময়, এবং সে বলেছিল যে ঘটনাটা খুবই দ্রুত সে আমাদের মাঝে পাঠাবে। এবং ইমরান মির্জা ভাইকে আমি কয়েকবার বলেছি, এবং গত রাতে ওনার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছে শারজিল থেকে বাকি ঘটনাটা তিনি কালেক্ট করে এটা পাঠাবেন। শারজিল এতটুকুই আমাকে পাঠিয়েছিল, জানি না এটা কতটা ভয়ঙ্কর বাট রহস্যময় একটা ঘটনা যেটা শারজিল পাঠিয়েছে। শারজিলের ঘটনাগুলো এরকমই হয়, এবং আশা করছি খুব দ্রুত এই ঘটনার বাকি অংশ আমি নিয়ে আসবো আপনাদের মাঝে। শুধুমাত্র এই শারজিলের কারণে আমি আসলে পারলাম না, কারণ সে আপনার যেন কষ্ট করে ঘটনাটা উনি পাঠিয়ে থাকেন, এবং খুব দ্রুত তিনি ঘটনাটা পাঠাবেন আমাকে বলেছেন। তো আজকে সামির আনসার আমি এই ঘটনার এখানেই হাফ বলে গেলাম। ইনশাল্লাহ আমি খুব দ্রুত এই ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 7-8 বছর আগের একটি ঘটনা। ইমেইলে ঠিক যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার নাম জাহিদ, আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় 12 বছর ধরে এই কাজ করছি। জীবনে অসংখ্য লাশ বহন করেছি, গভীর রাতের নির্জন রাস্তা পাড়ি দিয়েছি, কিন্তু যে ঘটনার কথা আজ বলবো সেটি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। ঘটনাটি ঘটেছিল 2012-13 সালের শীতকালে কুমিল্লার একটি ছোট্ট হাসপাতালে। সেদিন রাত প্রায় 11টা। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা বাতাস, আর চারদিকে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে, জরুরি ভিত্তিতে দুটি বেওয়ারিশ লাশ পাশের জেলা মর্গে নিয়ে যেতে হবে। আমার সহকারী রাকিব সেদিন অসুস্থ ছিল, তাই একাই রওনা হতে হলো। হাসপাতালে পৌঁছে দেখি দুটি সাদা কাপড়ে মোড়ানো লাশ স্ট্রেচারে রাখা। একজন বৃদ্ধ পুরুষ, আরেকজন প্রায় 30 বছরের এক যুবক। হাসপাতালে এক বৃদ্ধ দারোয়ান আমাকে দেখে ফিসফিস করে বললেন, বাবা আজকে একা যেও না, এই দুই লাশের মৃত্যু স্বাভাবিক নয়। আমি হেসে বললাম, চাচা এসব আমি বিশ্বাস করি না। তিনি আর কিছু না বলেই চলে গেলেন। লাশ দুটো অ্যাম্বুলেন্সে তুলে আমি যাত্রা শুরু করলাম। রাত তখন প্রায় 12টা। কুমিল্লার নির্জন হাইওয়ে দিয়ে যাচ্ছি, চারদিকে ঘন কুয়াশা,
রাস্তার দুই পাশে শুধু গাছ আর অন্ধকার। হঠাৎ পেছন থেকে ঠকঠক করে একটি শব্দ ভেসে এলো। মনে হলো কেউ স্ট্রেচারে আঘাত করছে। আমি ভাবলাম রাস্তার ঝাঁকুনির কারণে হয়তো বা হচ্ছে, কিন্তু কয়েক মিনিট পর আবারও সেই ঠকঠক শব্দ। এবার শব্দটা আরো জোরে ভেসে আসছে। আমার শরীর যেন শীতল হয়ে গেল। পেছনের মিররে তাকিয়ে দেখি সবকিছুই স্বাভাবিক। নিজেকে বুঝিয়ে আবার গাড়ি চালাতে শুরু করল। রাত তখন প্রায় 12:30। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরের লাইট নিচ থেকেই জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল, আবার জ্বলল। আমি গাড়ি থামিয়ে নেমে সবকিছু আবারও পরীক্ষা করলাম। কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে ঢুকতেই দেখি যুবকের লাশের কাপড় সামান্য নড়ে গেছে। আমি নিশ্চিত ছিলাম হাসপাতাল থেকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছিল। কাপা হাতে আবার কাপড় ঠিক করে দিলাম, গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর যেতেই কানে আসলো ফিসফিসানি শব্দ, আমাদের নামিয়ে দাও। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। আমি আবারও শুনতে পেলাম, আমাদের এখানে থাকতে দাও। এবার স্পষ্টভাবে দুইটি আলাদা কণ্ঠস্বর। আমার বুকের ভিতর যেন ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেল। হঠাৎ অ্যাম্বুলেন্সের তাপমাত্রা অসম্ভব ঠান্ডা হয়ে গেল। নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। এরপর পেছনের মিররে এমন কিছু দেখলাম যা আজও ভুলতে পারে। দুটি লাশই বসে আছে, সাদা কাপড় ঢাকা অবস্থা, কিন্তু মাথা উঁচু করে ঠিক আমার দিকে তাকিয়ে। আমি আতঙ্কে ব্রেক কষলাম, গাড়ি থেমে গেল। পিছনে তাকাতেই দেখি সব আগের মতো, দুই লাশ শুয়ে আছে। নিজেকে বোঝালাম হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছি, কিন্তু তখনও ভয় কাটছিল না। হঠাৎ মোবাইলে নেটওয়ার্ক চলে গেল, জিপিএস বন্ধ, চারপাশে শুধু কুয়াশা। ঠিক তখনই রাস্তার পাশে একটি পুরনো মসজিদ দেখতে পেলাম। মসজিদের সামনে কয়েকজন বৃদ্ধ বসে আছেন। আমি দৌড়ে গিয়ে সব ঘটনা বললাম। তাদের মধ্যে একজন ইমাম ছিলেন। তিনি বললেন, এই দুইজন কয়েকদিন আগে এই জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লোকজন বলে তারা এখনো নিজেদের মৃত্যুকে মেনে নিতে পারে। তিনি আমার অ্যাম্বুলেন্সের কাছে এসে কোরআন তেলাওয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বিকট শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে দরজায় আঘাত করছে ঠাস ঠাস করে। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। কয়েক মিনিট পর সবকিছু শান্ত হয়ে গেল। তিনি আমাকে বললেন, এখন চলে যাও, পেছনে কোনো শব্দ শুনলেও তাকাবে না। আমি দ্রুত গাড়ি চালানো শুরু করলাম, কিন্তু রাত 2টার দিকে ভয়ঙ্কর ঘটনা ঘটল। অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিচ থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ল। পেছনের মিররে দেখি দুইটি ছায়ামূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের চোখ জল জল করছে। কিন্তু অবাক করার বিষয় হলো, অ্যাম্বুলেন্সের ভিতরে লাশ দুটি ঠিক আগের মতো আগের জায়গায় আছে। মানে বাইরে যারা দাঁড়িয়ে আছে, তাহলে তারা কি? আমার মাথা ঘুরে উঠল। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, দ্রুত গাড়ি চালাতে লাগলো। হঠাৎ চারপাশের কুয়াশা আরো ঘন হয়ে গেল, গাড়ির গতি কমে এল। আর ঠিক তখনই পেছন থেকে স্পষ্ট কণ্ঠ শুনতে পেলাম, আমরা এখনো পৌঁছাইনি। এরপর আরেকটি কণ্ঠ বলল, আমাদের শেষ জায়গা অন্য কোথাও। আমি কোনোভাবেও পেছনে তাকালাম। ভোর 4টার দিকে অবশেষে মর্গে পৌঁছে গেলাম। কর্মচারীরা লাশ নামানোর জন্য ভেতরে এল, কিন্তু লাশের কাপড় খুলতেই সবাই যেন আতঙ্কিত হয়ে গেল। দুই লাশের মুখে অদ্ভুত এক হাসি, যেন কেউ মৃত্যুর পরেও আনন্দে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, তাদের হাতের অবস্থান বদলে গিয়েছিল, যদিও পুরো যাত্রায় কেউ তাদের স্পর্শ করেনি। সেদিনের পর আমি বহুবার সেই রাস্তা দিয়ে গিয়েছি। আমি এখনো ওই রাস্তা দিয়ে গেলে ওই অদ্ভুত অদ্ভুত ঘটনা এখনো আমার শুনতে পাই।
মর্গে লাশ দুটি জমা দেওয়ার পর আমি ভেবেছিলাম সবকিছু হয়তোবা শেষ হয়ে গেছে, কিন্তু আমি তখনও বুঝিনি আসল ভয়াবহতা মাত্র শুরু হয়েছে। সেদিন ভোর হয়ে আসছে, ফজরের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আমি অ্যাম্বুলেন্স পরিষ্কার করার জন্য মর্গের বাহিরেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ মর্গের ভেতর থেকে একজন কর্মচারী দৌড়ে বেরিয়ে এলেন। তার মুখ সাদা হয়ে গেছে আর কাপা গলায় বলল, ভাই, লাশ দুটো আবার আগের জায়গায় নেই। আমি অবাক হয়ে তার সঙ্গে ভেতরে গেলাম। দেখি যেখানে লাশ রাখা হয়েছিল সেখানে শুধু সাদা কাপড় পরে আছে, লাশ নেই। পুরো মর্গে যেন হইচই শুরু হয়ে গেল। সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাদের পাওয়া গেল না। ঠিক তখনই একজন বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী বললেন, আমি অনেক বছর ধরে এখানে কাজ করি, এই দুজনের ব্যাপারে কিছু একটা অস্বাভাবিক আছে। তিনি জানালেন, দুর্ঘটনার দিনও নাকি স্থানীয় লোকজন রাতের বেলা রাস্তার পাশে দুজনকে হাঁটতে দেখেছিল, যদিও তখন তারা অনেক আগেই মারা গিয়েছিল। কিছুক্ষণ পর মর্গের পেছনের পুরনো গুদাম ঘর থেকে বিকট শব্দ আসতে শুরু করল, ঠাস ঠাস করে। মনে হচ্ছিল কেউ লোহার দরজায় জোরে জোরে আঘাত করছে। আমরা কয়েকজন সাহস করে এগিয়ে গেলাম। দরজাটি খুলতেই সবাই যেন জমে গেলাম। দুই লাশ পাশাপাশি দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু এবার তাদের পা যেন মাটিতে নেই, শূন্যে ভাসছে। চারদিকে বরফের মতো ঠান্ডা বাতাস। হঠাৎ তাদের মাথা একসঙ্গে আমাদের দিকে ঘুরে গেল। একটা কর্কশ গলা ভেসে এলো, আমাদের কবর দেওয়া হয়নি। আর অন্য একটি কণ্ঠ বলল, আমরা শান্তি পাইনি। মুহূর্তের মধ্যেই পুরো ঘর যেন অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু কান্নার শব্দ, মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। হঠাৎ সব শান্ত, আবারও আলো জ্বলে উঠল। দেখি ঘরে কেউ নেই, লাশও নেই। সেদিন পুরো জেলা জুড়ে খোঁজ চালানো হলো, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল। ঠিক 3 দিন পরে এক ভয়ঙ্কর খবর এলো। যে জায়গায় দুর্ঘটনায় তারা মারা গিয়েছিল ঠিক সেখানে দুটি নতুন করে কবর দেখা গেছে। কেউ জানে না কে কবর দিয়েছে। কবরের উপর কোনো নাম নেই, শুধু দুটি কালো পাথর। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেলাম। গ্রামের লোকজন বলল, রাতের বেলা সেখানে সাদা পোশাক পরা দুইজন মানুষকে হাঁটতে দেখা যায়। কেউ কাছে গেলে তারা আবার মিলিয়ে যায়। সেই রাতে আমি কৌতূহলবশত কবর দুটির পাশে লুকিয়ে রইলাম। রাত ঠিক 12টা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারপর মাটির নিচ থেকে যেন ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো। আমরা এখনো অপেক্ষা করছি, আমাদের কথা কেউ জানে না। আমার শরীর যেন অবশ হয়ে গেল। আর ঠিক তখনই কবরের মাটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মাটির ভিতর থেকে বেরিয়ে এলো দুটি সাদা হাত, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। এরপর পরে আমি আর কখনো ওই রাস্তায় যাইনি, কিংবা আমি রাতের বেলা আর কখনোই অ্যাম্বুলেন্স চালাইনি। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এই পর্যন্ত। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাইকৃত ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। বাংলাদেশের কে কোথা থেকে, কোন জায়গা থেকে, কোন এলাকা থেকে, কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম বাছাইকৃত ঘটনাগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের ঘটনা সবার আগে পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভয়ানক ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।